नमस्कार परम पुरुष श्री श्री रामकृष्ण परमहंस देव माँ शारदा बाबा लोकनाथ बाबा भोलानाथ शीतल माता मनसा माता काली माता और माँ बाग देवीर चरण वंदना करे उपस्थित श्री दर्शक मंडली आंतरिक आशीर्वाद माथाय निये एवं गोलंदा पूर्वपल्ली डेवलपमेंट एसोसिएशन सकल सभ्यवृंद के सकल तथा सकल ग्रामवासी बृंद के एक शुभेच्छा नमस्कार जानिए पश्चिमबंग यात्रा सम्मेलन पुरस्कार प्राप्त नम्बर 1 यात्रा दल लोकमंजिरे 1427 सालेर 81तम रजनी अतिक्रांत करे आबार चैलेंज निबि ना पारले ठेका दम थाके तो करे देखा 1428 सालेर चैलेंज जानाते दर्शक दरबार निये आसছে सिरियाल यात्रा शिल्पीদের महामिलन आगत बहु चलचित्र तथा सिरियाले ग्लैमर क्वीन स्वीट 16 मिस बर्नाली सिरियाल ख्यात नायक कुमार स्वप्नजीत आज के नायक कुमार सुकुमार बांग्लादेशेर बाघिनी शांतिका उदीयमान हिरो मिस्टर राज ममता स्मृति सरकार एवं नरम मनेर गरम ভিলেন कुमार राणा अभिनीत भैरव गंगोपाध्याয়ের কাহিনী অবলম্বনে ভোলানাথ রায় রচিত কুমার দীপ্ত নির্দেশিত জীবনের এই জুয়া খেলায় আমি যে আজ সব হারিয়েছি ভাগ্য ভালো তাই তো আমি কপাল গুনে বউ পেয়েছি কপাল গুনে বউ পেয়েছি কপাল গুনে বউ পেয়েছি নমস্কার শুরু হচ্ছে আজকের যাত্রাপালা বন্দনা মিশ্র প্রযোজিত হেমন্ত মিশ্র পরিচালিত মান্ত অধিকারী নিবেদিত পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের পুরস্কার প্রাপ্ত নম্বর 1 যাত্রা দল লোকমঞ্জির উপরে পরিবেশিত 1427 সালের হাইটেক যাত্রাপালা ভালোবেসে কি বাপলা তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি না তুমি আছো মন বলে তাই তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি না তুমি আছো মন বলে তুমি আছো মন বলে তুমি আছো মন বলে পাই নেই এই সমাজ সংসারকে ভালোবেসে আমি আর আমার স্ত্রী রাখি কারোর কাছ থেকে কিচ্ছু পাইনি তবু ওকে আমি হারাতে দেব না আমার কাছে ফিরে এসো রাখি তুমি আমার কাছে ফিরে এসো ফিরে এসো ফিরে এসো আমি রাখি রাখি তুমি এসেছো প্রীতির বাঁধনে বাঁধাই যে রাখি সৃষ্টি তাই তুমি ডাকলে আমি কি না এসে থাকতে পারি এসেছো যখন কত দূরে দাঁড়িয়ে আছো কেন আমি তোমার সারা দেহ সরস্বতীর মতো সাদা কেন তোমার নয়ন থেকে অশ্রুধারা ঝরে পড়ছে কেন কেন ঝরে পড়ছে তুমি জানো না আমি তো সবাইকে সবটুকু বিলিয়ে দিয়েছি বিনিময় কি পেয়েছি লাঞ্ছনা গঞ্জনা অপবাদ অপমান আর অকথ্য নির্যাতন কেন কেন রানার কেন সবাইকে সবটুকু বিলিয়ে দেওয়ার পরও আমার এই পরিণতি হলো কেন রাখি এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি যে দেশে জাতির জনককে খুন হতে হয় এটা যে দেশে ভিড়তে পারে না স্বামীজির প্রান্তিক ঝোলা থেকে যায় শূন্য এই দেশের সমাজ সংসারকে ভালোবেসে তুমি যে কিছুই পাবে না রাখি পাইনি তো কর্তব্যের কুরুক্ষেত্রের সংসারে সপ্তরথের বাণী আমার জীবনটাও যে অভিমন্যুর মতন অকালে ছড়ে গেছে যে
তোমার পঙ্গুত্বকে ভালো করে চিরদিন তোমার পায়ে অর্পিত করতে চেয়েছিলাম। সেই ফুলকে এক ঝলক রোদ এসে জ্বালিয়ে পুড়িয়ে করে দিল সাদা ছাপ। তাই তো আজ আমি না না রাখি না, আমাকে এই স্বার্থপর সমাজ সংসারের মধ্যে একা ফেলে রেখে তুমি শান্তি স্বর্গে চলে যেও না, তাহলে তুমিও শান্তি থাকতে পারবে না, আর আমার এই অশ্রুধারা কোনোদিনও বন্ধ হবে না। তাই তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে রাখি, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। রচনা মরমী কলাকার ভোলানাথ রায়, নির্দেশনা তপন চ্যাটার্জি, সহ নির্দেশনায় অতনু ঘোষাল, নৃত্যে সীমন্তিনী, সুর প্রচলিত আবহ মাস্টার বাপি অ্যান্ড সম্প্রদায়, আলো অ্যান্ড ধনী মা সন্তোষী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণী মাস্টার শ্যামবাবু কুমার পিন্টু, শ্রেষ্ঠাংশে চিত্রমঞ্চ যাত্রার অলরাউন্ডার হিরো অতনু ঘোষাল, সিরিয়ালে যাত্রার কাঞ্চন কন্যা গায়িকা নায়িকা মিস সীমন্তিনী, বাংলাদেশের বাঘিনী মিস সায়ন্তিকা, গায়ক নায়ক রাজকুমার, আজকের নায়ক কুমার সাহেব, বৃহৎ মিস সুইটি, গায়ক নায়ক কুমার অজিত, বিশেষ চরিত্রে অমিয় বাবু, মমতাময়ী প্রতিমা দেবী, রসরাজা মিশ্র, উদীয়মান হিরো মিস্টার রাজ প্রভাকর এবং সমাজের ক্যান্সার কুমার গৌরব, যন্ত্রী মাস্টার বাপি, মাস্টার প্রসেনজিৎ, মাস্টার তরুণ এবং ভক্তি বাবু, ননী বাবু, সাজঘর পরিচালনায় নিকুঞ্জ বাবু, প্রণব বাবু, রাজেশ ভাই এবং কালী বাবু, অফিস ম্যানেজার অমিয় মিশ্র, দল পরিচালনায় শ্যামল ধারা এবং নবকুমার মিশ্র। এবং আমাদের যাত্রার দল তথা বিভিন্ন যাত্রা দল বাড়ানোর জন্য যোগাযোগ করুন আমার আপনার সবার প্রিয় একমাত্র বিশ্বস্ত মানুষ লক্ষ্মীকান্ত প্রধান মহাশয়ের সঙ্গে, নীলা বাস স্ট্যান্ড, নীলা বাস স্ট্যান্ড, লক্ষ্মীকান্ত প্রধান মহাশয়ের সঙ্গে। শুরু করছি। বন্দনা মিশ্র প্রযোজিত, অমিয় মিশ্রের তত্ত্বাবধানে বাবা মায়ের আশীর্বাদ ধন্য, লোকমঞ্জুরে পরিবেশিত, অতনু ঘোষাল এবং সীমন্তিনী অভিনীত এই জীবনের যা কিছু ছিল সবাইকে সবটুকু বিলিয়ে দিলাম। শেষের দিনে প্রশ্ন আমার, ভালোবেসে কি বা পেলাম, ভালোবেসে কি বা পেলাম, ভালোবেসে কি বা পেলাম। যারা ভালোবাসার মতো ভালোবেসেছেন তারা অনেক কিছু পেয়েছেন। এই ভালোবাসার জোরে মানুষ হয়েছে অমর, দেবদেবীরা সৃষ্টি করেছেন মহাকাব্য। তাই তো আমাদের বক্সিগঞ্জের হাটে কদিন ধরে চলছে ভালোবাসার মেলা। আজ মেলার শেষ দিন। এখন আপনাদের সামনে মঞ্চে আসছেন অতিথি নৃত্যশিল্পী মিস রাখি। Dina kita dina kita tum tum chana nana nira takarata saki nanda ki baksariya
लड़की बासरिया दा दिन दिन दा दिन दिन दा ना दिन दिन ना दिन दिन दा दिन दिन दा दिन दिन दा ना दिन दिन ना दिन दिन दा दिन दिन दा दिन दिन दा ना दिन दिन ना दिन दिन दा दिन दिन दा दिन दिन ना ना दिन दिन ना दिन दिन दा दिन दिन ম্যাডাম ম্যাডাম একটা হিন্দি গানকে ডান্স করুন না আমি যে ওসব গানে নাচি না আমি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি পুরো দিনে হিন্দি বাংলা গানের সাথে নাচি এই ধরনের উগ্র গানের সাথে আমি নাচি না কিন্তু এরকম গানকে না নাচলে দর্শক আমাদের সবকিছু ভেঙে আগুন লাগিয়ে দেবে শেষ পর্যন্ত আমরা আপনাকে হয়তো এটা কিন্তু ভালোবাসা মেলার ভালো লক্ষণ নয় তাই এখান থেকে আমি চললাম উত্তেজিত জনতার ছোড়া দিলে আপনার কপাল ফেটে রক্ত ঝরছে দিন তো ওদের দাবি মেনে আমাকে নগ্ন হতে বলবে না তার বাংলা শাশ্বত সংস্কৃতকে আপনারা রক্ষা করতে পারবে না তাই এখান থেকে আমি চললাম না জিতে আপনি পারবেন না তাই করজোড়ে বলছি ওদের দাবি মেনে নিয়ে আপনি নাচ গান স্টার্ট করুন না না আমি পারবো না তাহলে আমি আপনার অস্তিত্ব রক্ষা করতে পারবো না সুতরাং স্টার্ট তুমি যেমন নূর হও পাশে ডাকলে তোমায় বাজতেই হবে ও মনে রেখো তুমি যতই দূরের মেঘ হও মাটি ডাকলে তোমায় আসতেই হবে ও মনে রেখো তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও ময়ূর মোহন জুড়ে যদি ঝাড়বাতি হয়ে তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও ময়ূর মোহন জুড়ে যদি ঝাড়বাতি হয়ে তবু ঝরাতে গেলে বাজতেই হবে ধন্যবাদ। বাঙালির 12 মাসে 13 পার্বণের এই বাংলায় বিজ্ঞান কৃষি শিল্প স্বর্ণ হাজারো মেলার মধ্যে আমরা যে ভালোবাসা মেলা করেছিলাম সেই মেলায় প্রেমের আদি ষষ্ঠদের নিয়ে নাচ গান করায় আপনারা খুশি হয়েছেন এবং আনন্দ পেয়েছেন তাই মেলা কমিটির পক্ষ থেকে মিস রাখিকে এই গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হলো না স্যার না এই গোল মেলেটা আমার প্রাপ্য নয় এই মেলেটা তারই প্রাপ্য যিনি এখানে সে গান গেয়ে আমার অস্তিত্ব রক্ষা করেছেন সবাইকে ভালোবেসে বাঁচানোটা হচ্ছে তার কাজ ম্যাডাম তাই ওই মেডেল আপনি দিতে চাইলেও উনি ওটা মেনে নেবেন না এই আপনি কি বলছেন এই স্বার্থপর সমাজে এমন মানব দরদি মানুষটি কে সে আমার গুরু ত্যাগের সূর্য এক হাতে যার বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য তার নাম রানা সেন ইন্টারনেট আমার ব্রেন সেই নেটে আপনার অসুবিধার ছবিটা ধরা পড়তে মঞ্চে এসে গান করে আপনার সম্মান রক্ষা করি সেই জন্য তো একটা প্রণাম করছি গুরু ওরে না রে না তোকে প্রণাম করতে হবে না তুই ওরা কাজ কর যে লোকগুলো গন্ডগোল করছিল ওদের খুঁজে বার কর আমি ওদের উচিত শিক্ষা দেবো হ্যাঁ শিক্ষা ওদের দিতেই হবে তাই আমি নামছি মাঠে ম্যাডামকে নিরাপদে রেখে সোদার ফ্ল্যাটে হ্যাঁ ওনাকে তো ওনার বাড়ি পৌঁছে দিতেই হবে নাহলে রাস্তায় কোনো বিপদ হতে পারে যদি বিপদ হয় আমি আপনাকে স্মরণ করব এক পলকের একটু দেখায় আমার প্রতি আপনার এত ভালোবাসা চরম বিপদের মধ্যে যে সঙ্গ দিয়ে আমার মর্যাদা রক্ষা করেছে সেই যে আমার প্রকৃত সঙ্গী তার উপর যে ভরসা করা যায় কারণ মানব রূপে সে যে আমার কাছে ভগবান এই ভগবান কিন্তু তার এলাকার বাইরে আপনাকে বাঁচাতে পারবে না ম্যাডাম তাই বলছি আপনাদের মতো শিল্পীরা এসব খোলা মঞ্চে কেন নাচ গান করেন তার আগে আপনি বলুন তো এত কাজের মধ্যে আপনি এসব গান গান কেন কারণ গানই যে আমার প্রাণ আর নাচ গান করে বাঁচাটাই যে আমার জীবিকা রানার বাবু আপনি একটা অনাথ মেয়ে জন্মের পর মা বাবাকে দেখিনি অনাথ আশ্রমে বড় হয়েছি আর সেই অনাথ আশ্রমে অধ্যক্ষ বুড়ো হয়ে গেছেন তাই এই জীবিকা অবলম্বন করে অনাথ আশ্রমকে রক্ষা করে চলছি তাহলে আপনিও তো দেখছি এই ভোগ সর্বস্ব পৃথিবীতে একজন ত্যাগের প্রতীক সেই জন্য তো আপনার মতন পরোপকারী বন্ধুকে এই উপহারটা দিতে চাই না 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 ওই উপহারটা আমার নয়
ওই উপহারটা হচ্ছে আপনার কালচারের পুরস্কার। ওই কালচারটা একটু আগে কালের চক্রান্তে নষ্ট হয়ে যাচ্ছিল, আপনি সেটাকে সুরক্ষিত করেছেন, তাই উপহারটা আপনি গ্রহণ করুন। নেব, যেদিন এই সমাজের প্রত্যেকটা নারীকে আমি সুরক্ষা দিতে পারবো সেই দিন আপনার হাত থেকে ওই উপহারটা নেব। এখন আপনি নিরাপদে আপনার বাড়ি যান, আমি বলি আমার কাজে। রানার বাবু, তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপে হও, ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও, তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপে হও, ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও, তবু জ্বালাতে গেলে এই আলো কোনো আগুনে তোমায় পুড়তেই হবে। মনে রেখো, মনে রেখো, মনে রেখো। মাননীয় পুজো কমিটির ইলেকট্রিকের দায়িত্বে যিনি রয়েছেন দয়া করে ভোল্টেজ একটু বাড়িয়ে দেন। রাখি রাখি ভালোবাসার মেলা রাখি দিন না দেখে আমারও নাচতে ইচ্ছে করছে, গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু ও কোথায় থাকে তা তো আমি জানি না। জানলে ওর মতো নাচ শিখে গান শিখে আমি একদিন বিশ্বসেরা অমলশঙ্কর হতাম। পায়ে পায়েল আর গলায় সুর তুলে বলতাম না তিন দিন না, না তিন দিন না, তেরে কেটে থাক আমি অনন্যা। ওরে বাবা, এ রাখির নাচ দেখে সবাই কি পাগল হয়ে গেল নাকি? সালা মঞ্চে নাচ, টিভিতে নাচ, মোবাইলেও নাচ, শেষে কিনা এখানেও নাচ চলছে দেখছি। ওরে বাবা, এ রাখি দেখছি সবাইকে নাচিয়েই ছাড়বে। তার জন্য কি তোমার দুঃখ হচ্ছে দাদু? দাদু? হ্যাঁ, দাদুরই মতো তো মনে হচ্ছে। কবি নেই, আমি দাদু নই, দাদা। আমার তো মনে হচ্ছে গাধা। মুখ সামলে কথা বলো, নইলে ছিটিয়ে দিব কাদা। আমি রানারের বোন, প্রতিবাদে রাগ রাখলি আমার সাধা। কিছু তো করিনি, তাহলে প্রতিবাদটা কেন? কিছু করনি বলে এই যাত্রায় বেঁচে গেলি, নালে লোকাল ফের মতো রাত বিরেতে ঘুরে মুরগি ধরতে চাইলে কি করবে? গলায় কাঁটা ফুটিয়ে দেবো, কাঁটা। পাটা কেন করছো আমাকে বলির পাটা? পাঁঠা ছাড়া তো কেউ অসময়ে ঘুরে না, তুমি ঘুরছো তাই। ওরে বাবা, সাপ ঘুরছে, ব্যাং ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সেজন্য তা আমিও ঘুরছি। কিন্তু আমার মনে হয় তোমার মনে কুমতলব আছে। ও, সেজন্যই বুঝি লেগেছো আমার পিছে। কি করবো, এটা যে আমার দাদার এলাকা, দাদার দাপটে এই এলাকায় এতদিন কোনো খারাপ ঘটনা ঘটেনি, তার প্রশাসন থেকে দাদাকে শান্তির মেডেল দিয়েছে। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাজচোরা বাদুর, কিছু একটা ধান্দায় এখানে এসেছো, তাই মেলা থেকে আমি তোমার পিছু নিয়েছি। যদি কিছু করেও থাকি, তুমি আবার কি করবে? ফাটাফাটি করে দেবো। ফাটাফাটি? হ্যাঁ, করে দেবো একেবারে ভোগিন্দা মা। এই লড়কি, এই ডুপ্লিকেট লড়কা, সাবধান, খুব সাবধান। সাবধান। সালা অনন্ত নাগের মতন ডেঞ্জারাস মালের চালাকে বলে কিনা সাবধান। মনে হচ্ছিল মালটাকে এক্ষুনি হুচকে নিয়ে একেবারে ফুচকে দিই, কিন্তু না। ও যে রাখি বন্ধন উৎসব, বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবি ঠাকুর যে শান্তির রাখি বন্ধন উৎসব করেছিল, এটা সেটা নয়। এটা হচ্ছে আমার গুরু শ্রী অনন্তনাগের কামনার নাগবাসে। ও হো, মালটা তো নয়, পুরো যেন একেবারে ডাসা পেয়ারা। ওই পেয়ারা খেতে চাইলে তোমার 32টা দাঁত কিন্তু ভেঙে যাবে দাদা। কে রে ভাই এ কথা বলছিস? আমি মিস্টার শক্তি, একটা সত্যি কথা জানার জন্য নেট নিয়ে বেরিয়েছি, আর এই গুরুকে কথা দিয়েছি রাঘব বল না ধরে কোনো কলই করব না। কিন্তু কিন্তু মোবাইলে তুমি কি দেখছো দাদা? যেটা এই যুগের কচি বৃদ্ধ বুড়ো সবাই দেখে, আমি সেই অর্ধ নগ্নমের ছবি দেখছি রে ভাই। এ কি তুমি রামায়ণের এরিয়ায় দাঁড়িয়ে অর্ধনগ্নমের ছবি দেখছো? এ কে রে ভাই? চেয়ে দেখ, রাস্তায়, মোড়ে, বাসে, ট্রামে জোড়ায় জোড়ায় বসে সব এই সমস্ত ছবি দেখছি। ওরে এগুলো এই যুগের অমৃত। ও তাই নাকি? হ্যাঁ রে, তুইও দেখ, তোর গাটাও কেমন হিট হয়ে উঠবে। কই দেখ দেখ কই দেখ। কই দেখি দেখি, সত্যি তো আমারও কাটা হিট হয়ে উঠছে। তাহলে হয় দুজনে মিলে এই মালটাকে ধরে
গণধর্ষণ করিয়া। কিন্তু তার আগে যদি এই গণধোলাই পড়ে, আমার গুরুর ভয়ে সে কাজ করতে কেউ সাহস পাবে না। কে তোমার গুরু? আমার গুরু অনন্তনাগ, নাগ ফ্যামিলির একেবারে ফাটা ঢাক। ওই ছবিটা বোধহয় ফাটা ঢাক কাজ করেছে। হ্যাঁ রে ভাই, বক্সিগঞ্জের মেলায় গন্ডগোল পাকিয়ে গুরু যখন এই মেয়েটাকে নাচাতে পারলো না, গিন্নমের পাশে ঘাপটি মেরে বসে মোবাইলে সব ছবি তুলে আমার এখানে পাঠিয়ে দিয়েছে। মহাগুরুর মতো কাজ করেছে। তোমার আমার একালের যুবকদের রস ডিগ্রি একেবারে স্বর্গে যাওয়ার সিঁড়ি বেঁধেছে। সত্যি কথা বলতে কি, আমার আর তস হয়েছে না। এখন আমি যাই, ওই পথে লাইন দিতে চললাম। যা, তুই আগে গিয়ে মালটাকে এটো করে দিস নে। আগে আমার গুরুকে প্রসাদ করে নিতে দে, তোর উচ্ছিষ্টকে আমরা আমাদের জীবন একেবারে সার্থক করবো। সার্থক হয়ে গেল, সার্থক হয়ে গেল। রানার মতো মানুষের সাথে আলাপ হয়ে আমার জীবনটা একেবারে সার্থক হয়ে গেল। সেটা যাতে আরো বেশি করে সার্থক হয়, সেই জন্যই তো তোমার পথে বসে আছি রাখি দেবী। কিন্তু আপনি সার্থক বাঘ আমার গুরু অনন্তনাগ টিভি সিরিয়াল করার জন্য একটা হিরোইন খুঁজছে। তুমি রাজি হলে আজই হিরোইন করে দেবো। আপনি করবেন হিরোইন? তোমার হাসি কানা জানা দর্শক একেবারে গিলে খাবে, কিন্তু ওই হিরোইনটি আমি করতে পারবো না। চিনি হিরোইনটি করবেন সেই মহাপুরুষটি কে? আমি অনন্তনাগ। নাগ ফ্যামিলির ঢাঙ্কুরা করো, ঢাঙ্কুরা করো, ঢাঙ্কুরা করো, ফাটা ঢাক। ওই ঢাকের শব্দে মানুষ অতিষ্ঠ অভিশাপ দিত জানেন। সেই অভিশাপে আমি আর আমার বোন ছাড়া আমার বংশটা নির্বংশ হয়ে গেছে। বাঁচা গেছে। কিছু বললেন না ম্যাডাম? না না, আমার দুঃখের কথা শুনে না আমার যে কান্না পাচ্ছে। না না, কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। সেই দুঃখটার আমার নেই। বোনটাকে এক ধনির ঘরে বিয়ে দিয়ে আমি এখন ফিল্ম প্রোডাকশনে হাত দিয়েছি। দারুণ কাজ করেছেন, কাজ করেছেন। ওই ফিল্মে আমার মতন অনেক যুবতীরা অভিনয় করে স্বনির্ভরশীল হবেন। ফাটাফাটি, একদম ফাটাফাটি কথা বলেছেন ম্যাডাম। ওই ফিল্মের নাম হবে পবিত্র প্রেম। আচ্ছা ছাড়ো, পারছি না ম্যাডাম, পারছি না। আপনার এই নরম হাতের ছোঁয়া আমার সারা শরীরটা মোচড় দিয়ে অনন্তনাগ মাইরে বলছি ম্যাডাম। আপনি যখন ওই ভালোবাসার মেলার মঞ্চে নাচছিলেন না, তখন আমার মনে হচ্ছিল স্বর্গের উর্বশী আপনাকে আমার শরীরের মাপ দেওয়ার জন্য নগ্ন হয়ে মত্তের মাটিতে নেমে এসেছি। নগ্নার হলেন বা কই, শুধু শুধু ভালোবাসার গান গাই বিদ ঘুরতে লোকটা আমার সব প্ল্যান নষ্ট করে দিল গো। তবে মঞ্চ থেকে গিল্ডে গিয়ে আপনার হাতে সব ছবিগুলো আমি আমার মোবাইল ক্যামেরায় ধরেছি। কি দারুণ হয়েছে মারি, ফাটাফাটি। দেখুন, নিজের চোখে দেখুন। না না না, এই ছবিগুলো আপনি মুছে দিন। গুরুর ফিল্মে কাজ করবেন আপনি কথা দিন। না না না, ওই নোংরা কাজ আমি করতে পারবো না। লক্ষ চোখের সামনে দেহলে তার হিল্লোল তুলে নাচ গান করেন, কিন্তু ওটা আমাকে বাঁচার জন্য করতে হয়। আমরা আপনাকে বাঁচাবো। তার জন্য আপনাদের হাতে আমার দেহটাকে তুলে দেব না। এবং না বলে আমি তো তোমায় ছাড়বো না ম্যাডাম। না ছাড়া যায়, আরে না। দুঃখী অনাথীদের সম্ভব নষ্ট করতে চাইলে তুই কিন্তু বাঁচবি না। লবে এদেশে অনেক মহিলারা হোটেল লজে ডিউটি দিল, কলেজ গালা নায়িকা যেন রাতের পর রাত বাইরে থাকলো, সেলিব্রিটিরা বিশ্ব সুন্দরী খেতাবের জন্য লক্ষ চোখের সামনে নিজেদের পোশাক খুলে ফেললো। এই রাখি কিন্তু তোর লোভের পাদে পা দেবে না, বরং দলিতরণী দুর্গার মতন তোকে মেরে তোর ক্যামেরাটা ভেঙে দেবে রে। ওরে বাবা রে, আর আগে তোমার এই নেকের ছবিগুলো আমি ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দাও। না না না, ধরা দাও। প্রাণ থাকতে দেব না। দেবে না, না দেব তাহলে না। তোমার প্রাণ মানে সব শেষ হয়ে যাক। তার আগে বল, নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষীদের কি সাজা হয়েছিল? জানি না, বিদ্যা সন্ন্যাসিনীকে ধর্ষণের পর ধর্ষণকারীরা এখন কোথায়? জানি না, এদেশের অভ্যন্তরে যে পাইকিরি হারে রেপ হচ্ছে সেটা বন্ধ করার উপায় কি? বলতে পারবো না। পারবি না যখন, তখন একটা মেয়েকে রেপ করে খবরের কাগজে হেডলাইন হতে চাস কেন?
তাই তোদের একমাত্র সাজা মৃত্যু। আমাকে মেরো না। না বলে তো চলবে না, কারণ যেখানে রানার সেখানে সব করাপশন পরিষ্কার। আমাকে পরিষ্কার করার চেষ্টা করো না, আমি অনন্ত নাগ নাগ ফ্যামিলির ফাটা ঢাক। আমাকে মারতে চাইলে তোমাদের জীবনের ঢাক আমি ফাটিয়ে দেবো। আর আমিও রানার সেন, ইন্টারনেট আমার ব্রেন। সেই নেটে যখন তোর চরিত্র ধরা পড়েছে, নো রেশন কার্ড, নো আধার কার্ড, নো প্যান কার্ড, সরাসরি এনকাউন্টার। না রানার বাবু না, ওই কাজ আপনি করবেন না। এই সুযোগ সন্ধানীদের মারলো এই দেশের মাটি থেকে। নারী ধর্ষণ, নারী হত্যা, নারী নির্যাতন আপনি রুখতে পারবেন না। রাখিদি সত্যি কথাই বলেছে। সত্যি কথা বলতে কি, এই লোকটা বেলায় গন্ডগোল বাকি ছিল, এখন দিদির পেছনে লেগেছে, তাকে প্রাণেরা মেরে আমাকে ভালোই ভালো ছেড়ে দাও। ঠিক আছে, তাই দেবো, কারণ আমি ভালোবাসার পূজারি। কিন্তু এই মেম সাহেব নাচ গানকে ভালোবেসে আমার এলাকায় এসছে, আর তুই তাকে অসম্মানিত করবি, সেটাও তো মেনে নেবো না। তাহলে তুমি কি করতে চাও? তোর গায়ে একটা ছোট করে রানারের ট্রেডমার্ক বসিয়ে দেবো। শক্তি, এই নাও গুরু। আরে এটা তো খুর। হ্যাঁ খুর। এই খুর না, তুমি আবার কি করবে? তোকে ন্যাড়া করে রাস্তায় ছেড়ে দেবো। এই কাজটা ভালো করছো না, এর জন্য নাগের ছবল খেতে হবে কিন্তু। তার আগেই তোকে হরিবল করে দেবো। হরিবল। এর জন্য তোমায় পস্তাতে হবে, কারণ মানুষ হলো আমি না। আমার মুখের শিকার কেড়েছো, এর জন্য তোমায় আমি পথে নামাবো। একে আমি গিলে খাবো, আর যতদিন না পারবো আমি আমার মাথায় চুল গজাতে দেব না। আমি অনন্ত না। ঢাঙ্কুড়া করো ঢাঙ্কুড়া করো ঢাঙ্কুড়া করো ফাটা ঢাক। যা রে শালা যা, এরপর তোকে আমার এলাকায় দেখলে নিজের হাতে খুন করবো। ওকে খুন করলে আপনি আরেকটা রাখিকে বাঁচাতে পারবেন না। কেন? আপনাদের ভালোবাসা মেলায় মঞ্চ থেকে গিন্নুমে পোশাক চেঞ্জ পর্যন্ত সমস্ত ছবি নাগের ক্যামেরায় ধরা আছে। ও সেটা আজ হয়তো ভাইরাল করে দেবে, আর ওর ফ্যান সার্থক বাঘ ওগুলো আমার আশ্রমের পাশের লোকদের দেখিয়ে খেপিয়ে তুলবে। কেউ আমাকে আশ্রমে ঢুকতে দেবে না, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে আমি একটা নষ্টা মেয়ে। আপনি তার প্রতিবাদ করবেন? রানার বাবু গো, আমি যে গরিব অনাথ মেয়ে, শৈশবে যার পরে দয়ায় ভিক্ষান্নে কেটেছে, যৌবনে যাকে নাচ গান করে জীবনকে অতিবাহিত করতে হয়, তার যে কোনো প্রতিবাদ চলে না। তাই আজ যে ঘটনা ঘটে গেল, তাতে আমাকে নদীর জলে ঝাঁপ দিয়েই মরতে হবে। কিন্তু আমি থাকতে তো সেটা সম্ভব নয়। কিন্তু আপনি আমার জন্য কি করবেন? ওই নাক তোমার ছবিগুলো ভাইরাল করে দেওয়ার আগে আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। কিন্তু দেশ, সমাজ, সংসার কেউ যে আমাকে মেনে নেবে না। নেবে রাখি নেবে। তোমার কর্তব্য আর আমার কর্মনিষ্ঠ যদি এক হয়ে থাকে, তাহলে সবাই আমাদের মেনে নেবে। রাখি, ভালোবাসা এমন একটা গান, যে গানে দেখবে ওই অনন্তনাগও তোমাকে দেবী বলে মেনে নিয়েছে। তাই কোনো দ্বিধা নয়, সংশয় নয়। এসো আমরা দুজন মিলে একটা ভালোবাসার পৃথিবী তৈরি করি। চাঁদ যদি ডুবে যায় জানা, মেঘে ঢাকা তারা পড়ে ভানা। চাঁদ যদি ডুবে যায় জানা, মেঘে ঢাকা তারা পড়ে ভানা। তুমি যতদিন কাছে মন, তুমি যতদিন কাছে মন, হরির আলোর ভাবনা। শোনো বলে গানে গানে কিছু কথা জানে না, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলে গানে গানে কিছু কথা জানে না, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
যদি কোনোদিনও থেমে যায় সাগরের কাছে যদি নাই পায় নদী যদি কোনোদিনও থেমে যায় সাগরের কাছে যদি নাই পায় আমি চলবো কথা বলবো আমি চলবো কথা বলবো থামবো না কিছুতেই শোনো বলে গানে গানে কিছু কথা গানে গানে তুমি নেই আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা পাগল পাগল আমার বইমাত্র দাদা রানার নির্ঘাত পাগল হয়ে গেছে। তা না হলে প্রতিটি মানুষ যখন আখের গোছাচ্ছে ও তখন সেবার প্রতীক হয়ে পঞ্চায়েত থেকে ব্লক, জেলা থেকে রাজ্য, নির্মল বাংলা মিশনের মেডেল পেয়ে বেড়াচ্ছে। 3 মাস আগে রাখি নামে একটা অনাথ মেয়েকে বিয়ে করে ঘরে এনে ঢুকিয়েছে। এদিকে যে ঘরে মা ভাই বোনের আশা আছে সেদিকে কোনো খেয়ালই নেই। অথচ আমার জীবনের একটাই স্বপ্ন, আমি সিনেমার হিরো হব। হিরো খবর কাগজের বিজ্ঞাপনে তোমার স্বপ্নের কথা জেনে সোজা তোমার কাছে চলে এলো। আপনি ফিল্ম প্রডিউসার মিস্টার এ না। ফিল্ম প্রডিউসার? হ্যাঁ রে ভাই, সামনে একটা টিভির মেগা সিরিয়াল করছি, তার জন্য না একটা নতুন মুখের হিরো খুঁজছি। কিন্তু আমাকে দেখে আপনার পছন্দ হচ্ছে না? এই পছন্দ মানে একদম সোনাই সোহাগা। কিন্তু সিনেমার উঠতি হিরোইন শুভ্রা কি তোমাকে হিরো বলে মেনে নেবে? আপনি বললেও মানতে বাধ্য হবে, না হলে সে চেষ্টা আমি করবো। তবে যতটুকু জানিও টাকা পেলে সব রকমের কাজ করতে রাজি হতে পারে। কত টাকা পেলে রাজি হতে পারে? তারপরে লাখ পাঁচেক। না না, কত টাকা দেওয়া সম্ভব? আর ছবি হিট হলে এর ডবল টাকা আমি তোমাকে দেব। কিন্তু এত টাকা তো আমার নেই। আমি তো কোম্পানিতে 10,000 টাকা মাইনে কাজ করি। এত টাকা তোমার নেই তো কি হয়েছে? কি হয়েছে? তোমার দাদার তো আছে। কি করে থাকবে? দাদা তো থানার আন্ডারে সমাজ সেবার কাজ জানি, করে। জানি, জানি। যা পায় তাই দিয়ে সংসার চলে। ভুল রাহুল, ভুল ভুল ভুল। আমি তো জানো না তোমার দাদা না অনেক টাকা পায়, না হলে কেউ ঘরের খেয়ে এমন করে ওই পরের বাড়ির মোষ তাড়াতে যায় বলো? কি হাজার হাজার টাকা খরচ করে ও মানে একটা অনাথ নিষিদ্ধ পল্লীর মেয়েকে বিয়ে করে দুম করে ঘরে আনতে পারে বলো? কি বললেন? বৌদি নিষিদ্ধ বলির অনাথ মেয়ে? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। আমার ফিল্মে না নায়িকা হতে এসেছিল, তার কয়েকটা নেকের ছবি অবশ্য আমার মোবাইলে পোস্ট করেছে। এসো তোমাকে দেখাচ্ছি, এসো আমার কাছে, এসো 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 এসো। নিজের চোখে দেখো, দেখো 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 দেখো। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। পারি রাহুল, পারি। ওই মেয়ের খপ্পরে যখন একবার পড়েছে তখন তোমাদের যা আছে সব পুঁতে উড়ে যাবে, তুমি আর হিরো হতেই পারবে না। তাই আজই দাদাকে চেপে ধরো। কিন্তু কি করে চাপ দেব? আরে ভাই, দশরথকে চাপে ফেলে রামায়ণের কই যেমন নিজের ছেলে ভরতকে রাজা করলো, আবার রাবণকে চাপে ফেলে শূর্পণখা করলো সীতাহরণ। এ ভাই, পুরো রামায়ণটাই যখন চাপে পড়ে তৈরি হলো, তখন তুমিও তোমার দাদাকে চাপে ফেলে বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমার রাহুলের লটা কেটে বাদ দিয়ে দাও। কিন্তু লটা কেটে বাদ দিলে শুধু রাহুটাই তো থাকবে। হ্যাঁ, নিজের স্বপ্ন পূরণের জন্য আজ থেকে তুমি রাহু হয়ে ওঠো, চাপে ফেলে করো ওদের সর্বস্ব কাজ। তখন আমি তোমাকে মলম লাগাবো, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার পাশে আছি। এটাই সুযোগ ভাই, এটাই সুযোগ। তাহলে আজ থেকে আমি রাহুল হব। হতেই হবে, সুযোগের হাতছাড়া করে চলবে না। আর সেই জন্য তোমাকে দিয়ে গেলাম সিনেমার উঠতি হিরোইন মিস শুভ্রার অ্যাড্রেস। ভাই ভাই যাবে তো, ভাই যাবে তো, যাবে তো। আলবাদ যাবো, যেতেই হবে, বড় হতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজ থেকে আপনার দেখানো পথেই আমি চলবো। চলতে হবে, তোমাকে আমার কথা মতো চলতেই হবে। ওই শালা রানার এবং রাকেশ, তোরা শালা আমাকে জন্মের মতো নেড়া করে দিয়েছিস, তাই তোদের এই সাজানো বাগানে ভেড়া চড়িয়ে
যতদিন সাফ করতে না পারছে ততদিন এই অনন্ত নাগ তার বিষ ঢালবে, বিষ, তীব্র বিষ। অনন্ত নাগ নাগ ফ্যামিলির ফাটা ঢাল। আপনার ওই ঢাকটা এবার আমিই বাজাবো। দাদার মুখের সামনে দাঁড়িয়ে বলবো, তুমি শুধু নিজের কথাই ভাবো, মা বোন আমার ভবিষ্যতের কথা একটু চিন্তা করো না। কি করে চিন্তা করবে? ওর কাছে কোন বউ স্বর্গ, বউ ধর্ম, বউ পরমন্তব্য। সেই জন্য তো গ্রাম ছেড়ে এই শহরতলিতে থাকার পর তোমাকে আমি বলেছিলাম গ্রামের এবং এখানকার যে সম্পত্তি আছে তা যেন বাবা আমাদের দুজনকে ভাগ করে দিয়ে যায়। সে কথা আমি তোর বাপকে কতবার বলেছি, কিন্তু হতচ্ছাড়া মিনসে নিরুদ্দেশ হয়ে যাবার আগে সব সম্পত্তি যে রানার নামে লিখে দিয়ে যাবে আমি কি করে বুঝবো বল? সেই জন্য তো আজ আমরা দাদার দয়ার দানে বেঁচে আছি। শুধু কি দয়ার দান, ওই অনাথ মেয়েটা আমাদের সবার উপরে কর্তৃত্বে ছড়ি ঘুরাচ্ছে। শত্রু শত্রু, তোর বাপটা নির্ঘাত শত্রু। বাবা সেই শত্রুতা করে দাদার নামে সমস্ত সম্পত্তি লিখে দিচ্ছেন বলে তো আমার মতো মমতাইন মা সবার মাথার উপরে ছড়ি ঘোরাতে পারছো। তুমি রাহুল সেন বিয়ে পাস করার পর কোম্পানির অফিসে বসে 8-10,000 টাকা রোজগার করে বেশ ফুর্তিতে আছো। আর আমি মিশে আসেন পায়েল বাজিয়ে ইয়ার বন্ধুদের সঙ্গে কলেজ যেতে পারছি। নাহলে বাবা যদি তোমাকে সমস্ত সম্পত্তি দিয়ে যেতেন সংসারকে চুটফাটে ঢুকে আমাদের না খাইয়ে মারতেন। এই স্নেহা, মুখ সামলে কথা বল। কেন রে ছোটদা, মুখ সামলানোর জন্য তুই তো আমার মুখে কোনোদিন একটা ক্যাডবেরি তুলে দিসনি। যা রোজগার করিস নিজেই ফোটা, তাহলে মুখ সামলাবো কেন? অথচ বড়দা রাত দিন পরিশ্রম করে যেটুকু টাকা পায় আজও মায়ের হাতে তুলে দেয়। বড় বৌদি বাড়িতে যে মতো সব কাজ করে। সেটা তোদের কর্তব্য। ছোটদা তো এই সংসার প্রতি একটা কর্তব্য আছে মা। আমার হাতে যদি সম্পত্তি থাকতো আমি সবাইকে এর চেয়ে আরো বেশি সুখী রাখতাম। 10,000 টাকা রোজগার করার পর যে তার মনের অসুখটাই সারাতে পারে না, সে কাউকে কোনোদিন সুখী করতে পারে না। আমি কিন্তু পারবো। সেটাই সংসারের রসদ নিয়ে নয়। কেন এই সংসারে কি আমার কোনো ভাগ নেই? না নেই, এখানকার কোনো কিছু তুই পাবি না। তাহলে আমি জোর করব। আমিও বাধা দেবো। দাদা ঠাকুরপো, এ তুমি কি করছো? তুমি জানো না বড় হয় ছোটদের গায়ে হাত দিলতে ভয় চলে যায়, পরপর উত্তেজিত যে কোনো অঘটন ঘটতে পারে। তুমি বেশি জ্ঞান দিয়ে না। রাহুল ওকে চড় মাথা ওঠে কোনো ভুল করেনি। কেন ঠাকুরজি কি এমন বলেছিল? সেটা তোমার মতো নষ্টা মেয়ে ভালো করে জানে। ঠাকুরপো শুধু ওই নয়, রানাও ওকে আস্কারা দেয়, তাই ছোট হয়ে বড়দের মুখে মুখে তর্ক করে, অপমান যেন কথা বলে। আর যদি ছোট হয়ে বড় বৌদিকে নষ্টামি বলে অপমান করতে পারে, তাহলে আমিও ছোট হয়ে ওকে অপমান করতে পারি। সেই অপমানের মধ্যে সংসারে টাকা দেওয়ার খোঁচা দিতে পারিস না। এসব তোমরাই ওর কানে ঢুকিয়ে। না ঠাকুরপো না, এই সম্বন্ধে কোনোদিন কোনো কথা বলিনি। একটা দুর্ঘটনায় মৃত্যু মুখে দেখে তোমার দাদা মাকে বিয়ে করে এই ঘরে এনেছিল। তখন থেকে জানি এটা আমার ঘর নয়, এটা আমার কাছে স্বর্গ। এই মা আমার দেবী মা, তোমার দাদা আমার মাথার উপর দেবতা, আর তোমরা আমার দেওর ননদ নও, আমার সন্তান। সেই জন্য তো এই বাড়িতে বউ হয়ে এসো মনে মনে মা না হওয়ার সংকল্প করেছি। আপনাকে দেবী জ্ঞানে পুজো করে আপনার সব বাক্যকে বেদ বাক্য বলে মনে করেছি। হ্যাঁ ঠাকুরপো, তুমি কত আয় করো তা দিয়ে কি করো কোনোদিন জানতে চাইনি। তুমি যাতে আরো বড় হও ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। আজ তুমি আমাকে নষ্টা মেয়ে মানুষ বললে। তুমি যত নষ্ট করা রানাকে ভুল বুঝে তুমি এদের জীবনটা নষ্ট করতে চাইছো। না, আপনাদের এই ধারণাটা ভুল। তাই যদি হয়ে থাকে তাহলে রানাকে পরিষ্কার জানিয়ে দাও বাংলা মিশনে সময় নষ্ট না করে এই সেহার একটা বিয়ের ব্যবস্থা করতে। আমার হাতে এক এক করে 5 লাখ টাকা দিতে পারো। তুমি সব সুখে নে, এত লোভের অ্যারেঞ্জ চেষ্টা ভরে দাও। জানবো তোমরা স্বার্থপর, তুমি মহিলা, তুমি কলঙ্কিনী, আর রানা যেখানে রানার সেখানে সব করাপশন পরিষ্কার। আরে হ্যাঁ, সেই জন্য তো মুখ্যমন্ত্রী সোনার মেডেলটা দিয়ে আমাকে পুরস্কৃত করলেন, আর সঙ্গে দিলেন 1 লক্ষ টাকা। রাখি, এই কাপড়টা তুমি ধরো। বিয়ের পর থেকে তোমায় ভালো কিছু দেয়া হয়নি, আজকে এটা তুমি পরবে। আর ধরো ধরো বাজারের ব্যাগটা ধরো, আজ আমরা সবাই মিলে তোমার হাতে রান্না জমিয়ে খাবো আর আনন্দ করব। এই যে আমার আদরের ছোট বোন, প্রতিদিন কলেজ যাস, তবুও তো ভালো কিছু দেয়া হয় না রে।
এই ড্রেসটা নিয়ে এসেছি, এটা পরে আজ থেকে তুই কলেজ যাবি আর আমার বোন বলে গর্ব করবি। এই যে আমার স্নেহের ছোট ভাই, সামান্য একটা কোম্পানিতে চাকরি করিস, কত টাকা মাইনে পাস তাও জানি না, তোকে তো ভালো কিছু দেওয়া হবে না, তাই তোর জন্য 5,000 টাকা দিয়ে এই প্যান্ট জামাটা নিয়ে এসেছি। এটা পরে তুই অফিসে যাবি, যা থেকে সবাই হাঁ করে তোর দিকে তাকিয়ে থাকবে। রানা মাগো, বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমার সব কিছু আমি তোমাদের দিয়ে চলেছি, জানি না তোমাদের কতটা সুখী করতে পেরেছি। তবু আজ তুমি এই কাপড়টা নিয়ে আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন তোমাদের এইভাবে আনন্দে রাখতে পারি। আনন্দ না ছাই। দেখি মা, রাহুল, আমার দেওয়া উপহারগুলো তোরা মাটিতে ছুঁড়ে ফেলে দিলি কেন? আমার মতন নষ্ট সর্বনেশকে বিয়ে করে স্বার্থপর মতন কাজ করেছো কেন? রাখি। বাবাকে বুঝিয়ে সুঝিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছো কেন? সবার স্বপ্ন পূরণ করার দায় যখন তোমার, তাহলে ভাইকে প্রতিষ্ঠিত না করে, বোনকে বিয়ে দিয়ে সুখী না করে, মায়ের মনোবাসনা পূর্ণ না করে, আমার মতো একটা মেয়েকে বিয়ে করে নিজে সুখী হয়েছো কেন? আমি নিজে কতটা সুখী হয়েছি জানি না, তবে এটা জানি তোমার মতো একটা অনাথ অসহায় মেয়েকে আশ্রয় দেওয়া আমার কর্তব্য। কারণ আমি জানি যে অপরকে ভালোবাসতে পারে না, সে আপনজনদেরও ভালোবাসে না। ওটাই তোর পাগলামি লক্ষণ। ওই লক্ষণ জানার পর তোমার মতো রুগীর কোনো কথা আমি মানবো না। কেন রে ভাই, কি চাস তুই? আজ লক্ষ লক্ষ টাকা চাই দাদা। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে মেডেলটা ছাড়া আর কিছু নেই। এখন ওই মেডেলটা তুই ওর হাতে তুলে দে, ওটা বেচলে লাখখানি টাকা হবে। এখন লাখখানি দে, পরে বাকিটা। হ্যাঁ, বাকিটা পরে দিলেই না হবে। না না, ওই মেডেলটা আমি কিছুতেই দিতে দেবো না। এটা সৎ কাজের পুরস্কার, বাঁচার মন্ত্র। না না না, এই মেডেলটা তুমি কিছুতেই দেবে না। তাহলে ভাইকে ভালোবাসার কি নিদর্শন আমি রাখবো রাখি? আমি আমি আমার এই গলার হাতটাকে খুলে দেবো। না বৌদি না, ওই হাত তুমি দেবে না। কেন দেব না বৌদি? ঠাকুরজি? লোকে বলে বিবাহিত নারীর কাছে তার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ অলংকার, আর সেই অলংকার আমার কাছে থাকা সত্ত্বেও এই সোনার অলংকার যে আমার কাছে তুচ্ছ, তাই তাই তুমি এটা নাও ভাই। ওই হারের থেকে আমার ভালোবাসা অনেক মূল্যবান, তাই ওটা তুই নে রাহুল। সত্যি সত্যি দাদা বৌদি, তোমরা ভালোবাসার পরশ পাথর। ওই পরশ পাথরের পরশে আমার জীবনটা যদি খাঁটি সোনা হয়ে যায়, তাহলে তোমাদের এই ভালোবাসার প্রতিদান আমি একদিন দেবই দেব, দেবই দেব, দেবই দেব। নাহলে কি করবি তুই? আরে জংধরের আংটি খাঁটি সোনা হয় না, যে দেবীর মতো বৌদিকে চাপ দিয়ে তার নারী জীবনের শ্রেষ্ঠ অহংকার ওই সোনার অলংকারটুকু হাতে নে, সে কাউকে কিছু দিতেও পারে না আর নিজেও কিছু পায় না। আমিও সব স্বপ্ন পূরণ করে দেবো। তার আগে সেহার একটা বিয়ের ব্যবস্থা করো না। করবো মা, করবো। আজ আমি খবর কাগজে বিজ্ঞাপন দেবো, প্রয়োজনে নিজে হুলিয়া জারি করে একটা ভালো ছেলে দেখে আমি স্নেহার বিয়ে দেবো মা, স্নেহার বিয়ে দেবো। না দাদা না, পুঁজির মতন নয়। কৈকের রামের সর্বস্বনী ভরতকে রাজা করার চেষ্টা করলেও নিজে বিয়ে করে তোমাদের মতো রাম সীতাকে আমি বনবাসে পাঠাতে পারবো না। তার চেয়ে আমি চিরকাল কুমারী থাকবো, কুমারী। সেহা তোমাদের সেহ ভালোবাসা অভিনয় মুগ্ধ হয়ে আমাকে বন্ধু বলে কটাক্ষ করলো, আর এর জন্য না আমাকে দায়ী করবে না। আমি যে কোনো দোষে দুষ্ট নই। আমি ওর হয়ে তোমার কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি মা, আর তোমার কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে আমি ওর বিয়ের ব্যবস্থা করবো। আমি আমার সমস্ত গয়না দিয়ে ওকে কোণে সাজে সাজিয়ে দেবো। আমি আমার নামে থাকা গ্রামের সব সম্পত্তি বিক্রি করে টাকা এনে একটা ভালো ছেলে জোগাড় করে ওর বিয়ে দেবো মা, আমি স্নেহার বিয়ে দেবো। রানা লেডিজ এন্ড জেন্টলম্যান, চৌধুরী ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষপূর্তি অনুষ্ঠান হোটেল মুন বাড়ি এখন সং অ্যান্ড ড্যান্স করে সবাইকে আনন্দ দিচ্ছে নজরাতে রজনীগন্ধা বিশেষ শুভ্রা রায়। অসম্ভব! তোমার স্ত্রী হয়ে বাড়ি থাকা ওইসব লোভী পুরুষদের সামনে আমি নগ্ন হয়ে নাচ গান করতে পারবো না। পারতে তোমাকে হবেই শুভ্রা। কিন্তু তুমি তো আমার স্বামী। হ্যাঁ স্বামী, কিন্তু অর্থলোভী স্বামী। তাই আমি যখন চাইছি তখন আমাকে আসামি না করে আমার কথা মতো নাচ গান শুরু করো, না হলে আমি কিন্তু তোমাকে মরতে মরতেই নাচাবো। মারো, মেরে মেরে আমাকে শেষ করে দাও। তবু আমি যখন বলছি তখন ওই সব জানোয়ারদের সামনে আমি নগ্ন হয়ে নাচ গান করতে পারবো না, নিজেকে লোভের আগুনে পোড়াতে পারবো না। আরে পূর্তি হবে, আবার ওদের কাছে টাকা এনে আমার স্বপ্ন তোমায় সার্থক করতে হবে। আমি পারবো না। পারবে না? না। তবে রে শয়তানে নাচো। তুমি অমন করে আমাকে মেরো
আমি তোমার বিবাহিত স্ত্রী, তোমার দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে। বিবাহিতা স্ত্রী, স্মৃতিতে সিঁদুর, কিন্তু ওসবের কোনো মূল্য নেই আমার কাছে। আমার কাছে মনে হলেও এই সিঁদুর যতক্ষণ আমার মাথায় ততক্ষণ আমার সতীত্ব আমি বিকিয়ে দিতে পারবো না। সতীত্ব? আরে কিসের সতীত্ব? দিন থেকে রাত্রি কত মেয়ে বউ হোটেল লজে গিয়ে পর পুরুষের কাছে তাদের দেহ বিক্রি করে তাদের স্বামীদের ধনী করছে। এই আধুনিক সমাজে এমন পুরুষ আছে যে তার সেই সতীত্ব রক্ষার জন্য নিজের জীবনকে আহুতি দিচ্ছে। আমি কিন্তু তেমন স্বামী নই। আমিও কিন্তু ওদের মতো ভারোয়ারি বধূ নই। ওহ, কেন বুঝতে পারছো না ডার্লিং? সামনে বসে মদ কি যারা ঢুলছে তাদের কাছে আছে ব্যাগ ভর্তি টাকা, সোনার নেকলেস। তোমার যৌবনের একটু ছোঁয়া পেলেই ওগুলো আমার হাতে তুলে দেবে। তাছাড়া আমার কাছে যা প্রয়োজন তোমার সতীত্বের চেয়ে অনেক বেশি। আমি এসব চাই না। কিন্তু আমি তো চাই। আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো। ওই সোনা মানি দিয়ে সুখের স্বর্গ সুপারে বসে নিজের লাইফটাকে এনজয় করতে চাই। তাই তোমার শেষবার মতো বলছি, দেহের আবরণটা খুলে তুমি নাচো, গাও। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার সতীত্বের আগুনে তুমি হাত দিও না। হাত কিন্তু আমি অলরেডি দিয়েই দিয়েছে। এগিয়ে আসবে না, তাহলে আমি গুলি করে মারবো। না 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 না, মুখে বললেও কাজে তুমি তা পারবে না, কারণ আমি তোমার প্রকৃত স্বামী। আর কোনো হিন্দু নারী তার স্বামীকে গুলি করে মারতেই পারে না। পারে, পারে সকাল পারে, নারী মানে সব কিছু করতে পারে। তাই তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমাকে এখান থেকে তুমি যেতে দাও। না 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 না, তোমাকে আমি এখান থেকে কোথাও যেতে দেবো না। আমার পথ থেকে তুমি সরে দাঁড়াও। না না না, তাহলে শুভ্রা, শুভ্রা, শুভ্রা। যে আমার সতীত্বকে নিয়ে ছিনি মেরে খেলতে চেয়েছিল তাকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। এরপর কোন স্বামী যদি অর্থের জন্য তার থেকে লীলাপ করতে চায় তাদেরকে এইভাবে গুলি করে মারুন। হে ভগবান, তুমি বলে দাও আমি ঠিক করেছি না ভুল করেছি? বলো ভগবান, আমি কি? আপনি প্রকৃত সতী, তা না হলে কেউ নিজের স্বামীকে এমন ভাবে খুন করে? করবে। এতদিন বধুরা মার খেয়েছে, এবার ওরা মার দেবে। মারাই উচিত। আমি কিন্তু মরিনি। What? আমি যে নিজের চোখে দেখলাম। কিন্তু আপনি লোকটাকে? মিস্টার রাহুল সেন। আমি রিসেন্ট একটা সিরিয়ালে হিরো হতে চাই, তার জন্য আপনার মতো বিখ্যাত নায়িকাকে পাশে পেতে। না রাহুল, ও আমার সঙ্গে ছাড়া কারোর সঙ্গে অভিনয় করবে না। হট! হ্যাঁ, টাকা পেলে না আমি সবার সঙ্গে অভিনয় করব, আর তোমার মতো হিরোকে না গুলি করে মারব, 3-4টে বিয়েও করবো, আর কোন পরোয়া নেই। কিন্তু তার জন্য আপনি আমাকে কত টাকা দেবেন বলুন তো? কিন্তু টাকার বিনিময়ে আবার আপনি আপনার নিজের সতীত্বকে বিকতে চাইছেন কেন? একটু আগেই তো বললেন আমি টাকা চাই না, আমি সতীত্ব চাই। এটা একটা চিত্রনাট্যের সংলাপ মিস্টার রাহুল সেন, আমরা দুজনে না তার রিহার্সাল করছিলাম। কিন্তু আমি যে শুনলাম ক্যামেরার সামনে পজিশনে আমাদের সব করতে হয়, বাস্তবে টাকা ছাড়া আমি কিছুই চাই না। মিস শুভ্রা। ইয়েস রাহুল, অবাক হওয়ার মতো কিছুই নেই। তাছাড়া যেসব অভিনেতা অভিনেত্রীরা সৎ সতীর অভিনয় করে মানুষের ধন্যবাদ পায়, তার যে বাস্তবে কত স্বামী আর কত স্ত্রীকে বদল করেছে তার কোনো হিসাব নেই। কিন্তু শুভ্রা, আমাকে চেঞ্জ করে কিংবা আমার ভালোবাসাকে হেয় করে তুমি কিচ্ছু করবে। সকাল এখন আমি আসছি। যা, সকাল চলে গেল। ভালোই হলো, এবার আসল কথাটা নিশ্চিন্তে বলা যাবে। আসল কথা? কিন্তু আমি? তুমি কে সেটা আমি অনন্তবাবুর কাছ থেকে জানতে পেরেছি। ও, ওই অনন্ত না? হ্যাঁ, তিনি আমার স্বপ্নের কথা জেনে এই কার্ডটা দিয়ে তোমার কাছে আসতে বললেন। বাট হোয়াই? কামিং ইয়ারে তিনি একটা মেগা সিরিয়াল করে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চাইছেন। তাই নাকি? সেই ছবি ইন্টারনেটে ছেড়ে কামাতে চাইছেন লক্ষ লক্ষ টাকা। সেই ছবির এগনিস্টে আমাকে তোমার সঙ্গে অভিনয় করতে হবে, তাই তো? Yes! তার জন্য 3-6 দিন তুমি আমাকে কত টাকা দেবে? টাকা আমি দিতে পারবো না, তাহলে? তবে এই সোনার নেকলেসটা আমি তোমাকে উপহার দিলাম। এত সুন্দর নেকলেস! তোমার মতো সুন্দরীর গলাতেই তো শোভা পায়। এবার বলো, তুমি আমাকে তোমার হিরো করলে। আরে আমাকে তো কত হিরোর সঙ্গে অভিনয় করতে হয়। তাছাড়া ওই অনন্তদা যখন পাঠিয়েছে তখন তুমি না হলে আমার 3 নাম্বার হিরো। তাহলে তুমি তোমার এই হিরোটাকে সারা জীবন মতো বাদ দিলে? তুমি কি জানো না তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য
কত দিন কত রাত দীঘা সমুদ্র সৈকত পুরী ছবন স্যারের নামি দামি হোটেলে লঞ্চ ডিনার করেছি। তোমাকে একান্ত ভাবে পাওয়ার জন্য মামা অনন্তকে ধরে কোটি কোটি টাকা খরচ করে ছবি তৈরি করেছি। আর সেই তুমি এবার থেকে আমার সঙ্গে অভিনয় করবে, সেই জন্য ওই হারটা ওকে আমি অ্যাডভান্স দিয়েছি। আর হ্যাঁ, very beautiful। সামান্য হাতটার জন্য তুমি ওর সঙ্গে অভিনয় করবে? আমি সিনেমার নায়িকা, তাই যে যত আমাকে দাম দেবে আমি তার সঙ্গে অভিনয় করব। আমি তোমাকে আরো 1 লাখ টাকা দেবো, আমি 2 লাখ টাকা দেবো, আমি 3 লাখ টাকা দেবো, আমি 4 লাখ টাকা দেবো, আমি 5 লাখ টাকাই দেবো। আমি আমার বাবার হোল প্রপার্টি তোমার নামে লিখে দেবো। বলো তুমি ওর সঙ্গে অভিনয় করবে না? এই ভিখারিটার কোনো কথা তুমি শুনবে না? এই মিস্টার, আমি ভিখারি নই, আশিস রায় চৌধুরী। আমার দাদা যথেষ্ট ধনী, তাই দাদাকে বলে 2 দিনের মধ্যে আরো বেশি দাম দিয়ে ওকে আমি আমার হিরোইন করে নেব। এটাই আমার চ্যালেঞ্জ। আর আমি আমার সবকিছু দিয়ে ওকে আমার করে নেব, এটা আমারও চ্যালেঞ্জ। কেন কেন আসিস কেন? আমার মধ্যে কি এমন আছে যে সবাই আমাকে নিয়ে দর কষাকষি করছো? তোমার মধ্যে আছে একটা পাগল করা ফুলের গন্ধ, তোমার রূপে আছে তীব্র জ্যোতি, তোমার চলনে আছে নদীর তাল ছন্দ, যার জন্য বারবার আমি পাগলই তোমার কাছে ছুটে আসি। কিন্তু তুমি তো আমার অতীত জানো না। জানতেও চাই না, আমি শুধু তোমার বর্তমানকে জেনেই ভালোবেসেছি। আমার বাবা যদি চান তাহলে আগামী মাসে তোমাকে বিয়ে করে আমার শিল্প তালিকায় নিয়ে যাবো। না আসিস না, তুমি আমাকে ওই স্বপ্ন দেখিও না। টাকা নিয়ে যারা অভিনয় করে তাদের জীবনে সুখ চায় না। শুভ্রা, তাই তুমি আমাকে ভালোবাসার স্বপ্ন না দেখিয়ে আমার এই দেহটাকে ব্যবহার করো। টাকা যখন নিয়েছি তখন আমি তোমাকে সব দিতে রাজি। নাও আসিস, আমাকে তুমি না। না শুভ্রা না, আমি তোমার দেহ চাই না, আমি তোমার মন চাই, আমি তোমার প্রতিষ্ঠা চাই না, চাই শুধু তোমার ভালোবাসা। অভিনেত্রী বলে সবাই তোমাকে কটার্থ করলেও আমি তোমাকে দেব। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেম জালে ভেসে গেল মনটা যে আমার। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেম জালে ভেসে গেল মনটা যে আমার। আয় তুই আমার হবি, আয় 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 আয়, দেব তোকে দেব 16 আয়, করিস না বাবা তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমে জালে ভেসে গেল মনটা যে আমার। তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার, প্রেমে জালে ভেসে গেল মনটা যে আমার। আয় তুই আমার হবি, আয় 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 আয়, দেব 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 16 আনা, করিস না বাহানা, মেরি গলিয়া জানা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, তু মেরি গলিয়া জানা। পারছি না রে ছেড়ে কি করি এখন, প্রেম করেছি চুল কেটেছি বোঝে না রে মন। দেব 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 16 আনা, করিস না বাহানা, মেরি গলিয়া জানা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, মেরি গলিয়া জানা। দেব তোকে দেব 16 আনা, করিস না বাহানা, মেরি গলিয়া জানা। ওয়াইফ তুমি কোনোদিন হতে পারবে না। সুযোগ পেলে সেটা করতেই হবে। তোমার জীবনে সুযোগের সেই পথটা কিন্তু তৈরি করে দিয়েছি আমি। সকাল রাহুল এবং আশিসের মতো ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা পাইয়ে দিচ্ছি। তাতে আপনিও তো ভাগ পাচ্ছেন অনন্ত বাবু। ওই, আমি বাবু নই, আমি শালা বিশ্বত্রাস করোনা ভাইরাস। আমি করি শালা সবার সর্বনাশ। আমি তোমায় হুঁশিয়ারি দিচ্ছি, তোমার যৌবনের ফাঁদে ফেলে সব হিরোদের কাছ থেকে শুষে নাও লক্ষ লক্ষ টাকা। আমি টাকা চাই না, আমি চাই। আপনার জব আমি পূরণ করতে তবে পারবো না। তোকে আমি কি লেখাবো শুনে দেবো আমার ফাটা ডাক। আর সেটা যদি শুনতে না চাও, তোমার যৌবনের শুরু মূর্ছনা তোলে এইসব হিরোদের করো উপকার। আর হয়ে ওঠো
জীবন সিনেমা রূপালী পর্দার সেরা নায়িকা। তার আগে নো বিয়ে, নো সংসার, নো বাচ্চা কাচ্চার মা, সে হিরোইন হয়ে থাকবে, হিরোইন। না, কোন হিরোইন ফিরোইন আমার ছেলে আশিস রায় চৌধুরীর স্ত্রী হতে পারে না। হতে পারে না বিখ্যাত শিল্পপতি অরিন্দম রায় চৌধুরীর পুত্রবধূ। কিন্তু ভাগনা আশিসের সিনেমার উঠতে হিরোইন মিস শুভ্রাকে ভালোবাসে মাইরি। ভালোবাসে? হ্যাঁ যাবো মাইরি, যাবো। ওটা বড় লোকদের একটা ঘোড়ানো গন্ধ। ও অন্ত নয় স্যার, অনন্ত নাগ। নাগ ফ্যামিলির ফাটা ঢাক। যাবো কি বলছো তুমি? তোমার ওই ক্যামেরার ছবি আমার শালা যে কোনো মুহূর্তে মুছে দেবে। এ তুমি কি বলছো? আমি? তুমি শালা এক নম্বরের খচ্চর। লক্ষ লক্ষ টাকা খরচ করে একদিন তোমার বোনকে আমি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে গ্রহণ করতে বাধ্য হই। বড্ডে তোমার ড্যাং ড্যাং করে সঙ্গে চলে গেল গো, জানবে? ভেবেছিলাম ভাই বোনে মিলে আমার ছেলেটাকে ভালো করে তুলবে, কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি শালা বোনটার রক্ত শোষণ করলে। ভুল জাম্বু, ভুল। আমার বাড়ির কেয়ারটেকারের চেয়ারে বসে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ছেলেটাকে একবারে সর্বনাশের পথে পাঠিয়ে দিলে। না যাবো না, আমি আপনার কোনো খারাপ করিনি ভাগনা আশিসের সর্বনাশ মাইরি বলছি। তাহলে আশিসের জন্য একটা মেয়ে খুঁজে আনতে পারলে না কেন? ও জাম্বু গো, কি করে তোমায় বোঝাই বলো না, ওই ব্যাপারে চেষ্টা তো আমি কোনো কসুর করিনি মাইরি। কিন্তু ভাগনা আশিস সিনেমার উঠতি হিরোইন মিস শুভ্রাকে ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসা বড় লোকদের মধ্যে নেই অন্ত। জাম্বু, টাকা আছে বলে সেই টাকা দিয়ে ওই সুন্দরী মেয়েদের নিয়ে কয়েকদিন স্ফূর্তি করে হয় না জাম্বু না, ভাগনা কিন্তু ওকেই বিয়ে করবে, তুমি দেখে নাও মাইরি বলছি। তাহলে আমি তোমাকে গুলি করে শেষ করে দেব। আমি অন্ত নই, আমি অনন্ত না। ওই একই হলো, অনন্তকে আমি এপিডেপিড করে অন্ত করে নেব। আমি কি নাশ করেছি মাইরি? এর আগে অনন্ত হয়ে তুমি শালা অনেক লোকের অনেক সর্বনাশ করেছো। আমি কারো সর্বনাশ করিনি মাইরি বলছি। যাতে আমার আর কোনোদিন সর্বনাশ করতে না পারো, তোমাকে আমি গুলি করে শেষ করে দেব। এই যাবো, হাত তোলো, হাত তোলো। হাত তুলতে বলবেন না স্যার, ভিতরে কিছু নেই, পুরো ফাঁকা। এনআরসি প্রয়োগ না করে তুমি শালা যেখানকার মাল, আমি তোমাকে সেখানেই পাঠিয়ে দেব। তোমার বুকে জমে থাকা দুষ্ট বুদ্ধি আমি একেবারে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না মাইরি, আমাকে মেরো না, আমাকে মেরে ফেললে। ভাগনার জন্য একটাও ভালো মেয়ের সন্ধান তুমি পাবে না, আমি বলে দিলাম মাইরি। লেংটি ইঁদুর হয়ে তুমি তো শালা আমার টাকা কাটতে পারবে না। আর নয়, এবার বুকে গুলি। আমার ভয় লাগে, আমি মরে যাবো, মরে যাবো, যাবো। হ্যাঁ স্যার, আমি তো একটা কাজ আপনি করতে পারবেন না। একই তুমি? আমি রানার। শালা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। শর্ত চল কেটে পড়ি। রানার? হ্যাঁ রানার, যার কাছে সব করাপশন পরিষ্কার। দেখছি তো সব পরিষ্কার হয়ে গেছে। না না, কারো পরিষ্কার হওয়ার দরকার নেই। আমি থাকতে কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতিটা আমার দিক থেকে হতো না, হতো তোমার দিক থেকে। তাই তো মুখে কাপড় চাপা দিয়ে অন্ত আর সার্থক এখান থেকে পালিয়ে বাঁচলো। অন্ত স্বার্থ? একজন আমার শালা, অন্যজন তার চেলা। ও শালা শালা যেই হোক না কেন, গুলি করতে যাওয়াটা কিন্তু আপনার অন্যায়। এই তুই আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ? জানো আমি কে? কে শুনি? বিখ্যাত শিল্পপতি অরিন্দম রায় চৌধুরী। কিছু মনে করবেন না স্যার, আপনি শিল্পপতি হন বা মিনিস্টার হন, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ থানায়। আগেকার দিন হলে এসব কেসে আমি নিজেই পানিশমেন্ট দিতাম, কিন্তু এখন আমি বিয়ে করেছি, আমার স্ত্রী রাখি আমাকে ওইসব কাজ করতে বারণ করেছে। কিন্তু আমি তো গুলি করে কাউকে মার্ডার করিনি। মার্ডার না করলে অ্যাটেম্প টু মার্ডার করতে উদ্যত হয়েছিলেন, আর আমার সংবিধানে সেটাই করাপশন। তুমি আমাকে করাপশন শেখাচ্ছ? জানো হায়ার অথরিটি জানলে তোমার চাকরিটাই চলে যাবে। হায়ার অথরিটি আমার কাজে তুষ্ট, তাই তো ইউনিফর্ম না পরেও আমি এলাকা চষে বেড়াই। সেই জন্য অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, সব জায়গা থেকে আমি মেডেল পেয়েছি। তাই আপনি রিপোর্ট করলে ওরা আমার কিছুই করবে না। ওরা সবাই তোমাকে পাগল বলেই জানে। হ্যাঁ তা বলতে পারেন স্যার। থানা থেকে বাড়ি থেকে যাদের ধরে নিয়ে এসে পরিষ্কার করি তারা আমাকে পাগলই বলে থাকে। কিন্তু আপনাকে তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি আমার সঙ্গে থানায় চলুন। থাক থাক, আমাকে আর থানায় নিয়ে যেতে হবে না। আমি তো জানি তোমাদের ন্যায় অন্যায়ের বহর। তাই আমি বলি কি, এই 100টা টাকা নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি পাত্রী দেখতে যাব। আপনি আমাকে সেই ধরনের সিভিক পুলিশ পাবেন না স্যার, টাকার বিনিময়ে অবৈধ মালকে ছেড়ে দেবো। আমি রানার, এই টাকা দিয়ে সবাইকে কিনতে পারলে আমাকে পারবেন না। তাই বলছি ভালোই ভালো থানায় চলুন, তারপর প্রয়োজনে আমি নিজে আপনাকে পাত্রীর বাড়ি পৌঁছে দেবো। তোমার মতো আনকালচার গোয়াল গোবিন্দের কোনো হেল্প এই অরিন্দম রায় চৌধুরীর প্রয়োজন নেই। তবে দিন যদি পাই, এই বন্দুকের একটা গুলি আমি তোমার বুকে চালিয়ে দেব। বেশ, এখন চলুন থানায়। হ্যাঁ চল।
চলবে না, চলবে না, চলতে পারে না। এই সংসার বড়দা বড় বৌদির কাছে সব শুষে নিয়ে ওদের সর্বনাশ করবে, এ আমি কিছুতেই মেনে নেব না। প্রয়োজনে আমি বিয়ে করবো না, নচে 4-5টা মেয়ের মতো লুকিয়ে কোনো ছেলেকে লাভ ম্যারেজ করবো। না, ওই কাজ তুমি করবে না, তাহলে তোমার বড়দার মান যাবে, তোমার মা তোমার ছোটদা উঠতে বসতে আমাদের খোঁচা দেবে, সবাই আমাদের স্বার্থপর বলবে। এই যে তোমার বিয়ের যন্ত্রণা থেকে দ্বিগুণ যন্ত্রণা হবে ঠাকুরজি। তাহলে কি করবো বৌদি? এই জীবনে কোনো ছেলের সঙ্গে মিশিনি, কারোর সঙ্গে কথাও বলিনি, কাউকে কোনোদিন ভালোও বাসিনি। ভালো মেয়েরা এসব করে না স্নেহা, কিন্তু ওদের যে অন্যায়ের অপরাধ আমার সহ্য হয় না। সহ্য না হলে আমাদের সবকিছু মেনে নিতে হয়, কারণ আমরা যে অবলা সবকিছু মেনে নেওয়ার জন্য তো ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। আর কত সহ্য করবো বৌদি? বিয়ের আগে আমার যদি মৃত্যু হতো। না, আত্মহত্যা করা মহাপাপ, আর জেনে শুনে তুমি সেই পাপটা করবে না। কিন্তু ওরা যে জেনে শুনে এসব পাপ করছে, তা তো ওদের পাপ হচ্ছে না। সেটা বিচার করা তাই যে তোমার নয় স্নেহা। বৌদি, তুমি আমাদের স্নেহের বোন স্নেহা, আর জীবনে সব সময় একটা কথা মনে রাখবে, এই জগতে যে সয় সেই রয়। বৌদি। তাই কোনো চিন্তা না করে দেহনইতে ভালোবাসার তুফান তুলে শঙ্খবেলা আছড়ে পড়ো। তোমার দাদা তোমার জন্য ঝিনুক আনতে গেছে, সেটা হাতে তুলে নিয়ে গলায় পরে ভেষকুসুর মোহনায়, তখন দেখবে ভালোবাসা কত মিষ্টি, ঠিক তোমার আর দাদার ভালোবাসার মতো, তাই না বৌদি? স্নেহা। ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে, তোমার মনের মান কার কাছে রে। কান কান কাকুন বাজে রে, তোর মানুষ একটি হবে হাজার হাজার রে। ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে। আমরা এমন জামাই পাবো তুলনা তার থাকবে না, রূপে গুণে কোনো কারো কাছে হারবে না। সে বাড়িতে করবো তাকে, সে হবে খাঁটি সোনা। আজকে স্বপ্ন চোখে যা সবই সত্যি হবে না, আজকে স্বপ্ন চোখে যা সবই সত্যি হবে না। ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে, তোমার মতো মনের মান কার কাছে রে। ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে, ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে। আজ ছোট বাড়িতে এত হাসি খুশির খয় ফুটছে কেন? হবে না কেন মা? দাদা যে বোনটির জন্য হয় শিল্পপতি কিংবা মন্ত্রী কিংবা কোনো ধনীর ছেলেকে নিয়ে আসছে। তুই নিশ্চয় কোনো সিনেমা সিরিয়ালের নাম করা হিরোর খবর নিয়ে এসেছি, তাই না ছোটদা? ওসব কেন? ভাগ্য ভালো হলে এর থেকে বড় ঘরে বিয়ে হবে স্নেহার। কথাই বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কথাটা সত্যি হলেও তাই এবারের ভাগ্য বিধাতা রানাকে ওর জন্য কোনো পাত্রের সন্ধান এনেছে? তা তো আমি জানি না মা। এ তুমি কি বলছো? পাত্রের সন্ধানের সাথে সাথে দাদা স্নেহার বিয়ের টাকাও জোগাড় করে ফেলেছে। সেই টাকা জোগাড়ে আগাম খবর পেয়ে তার থেকে কিছু টাকা নেওয়ার জন্য তুই নিশ্চয় ছুটে এসেছি, তাই না ছোটদা? সে তো নিতে হবে রে মেয়ে। কেন মা, তোমার এই গুণধর ছেলেটিকে চাকরিতে প্রমোশনের জন্য টাকাটা কাউকে খুঁজতে হবে? যে যুগে লক্ষ লক্ষ টাকা খুঁজতে শিক্ষিত ছেলেরা বেকার হয়ে ঘুরে বেড়ায়, সে যুগে ঠাকুরপো কোনো প্রমোশন হবে না। হবে হবে, আমারও প্রমোশন হবে। আগামী মাসে আমি একটা মেগা সিরিয়াল করছি, হিরোইন ঠিক হয়ে গেছে, প্রডিউসার কাম হিরো হব আমি, আই মিন রাহুল কুমার। তাহলে তো সেই ছবি শুটিং হওয়ার আগে ফপ হয়ে যাবে। কেন? কেন আবার? তোমরা কি জানো না ছেঁড়া কাঁথায় শুয়ে বেকারি কখনো আকাশে চাঁদ ধরতে পারে না? পারে পারে ঠাকুরজি পারে। শিক্ষা, সদিচ্ছা, একাগ্রতা থাকলে মানুষ সব সংকল্পে সার্থক করতে পারে। আমিও পারবো, আমি একদিন সিনেমা জগতের সেরা হিরো হব। সেই জন্য লক্ষ লক্ষ টাকা দরকার দাদা, আজ থেকে সেই টাকার ব্যবস্থা তুই কর। বর্দা কিংবা বৌদি 1টা টাকাও দেবে না। তাহলে আমি জোর খাটাবো। এই জোরটা বোনের বিয়ের জন্য খাটাও ঠাকুরপো। বন্ধু বান্ধবদের বলে একটা ভালো পাত্রের সন্ধান করে নিয়ে এসো। সে কি তোমাদের দুজনে মুখের হাসি তোফান দেখে আমি তো ভেবেছিলাম আজই স্নেহাকে দেখানোর জন্য রানা বরের বাড়ির কাউকে নিয়ে আসছে, কিন্তু কোনো কিছু নয় মা, আমি বিয়ে করবো না বলে দাদাকে জানিয়ে দিয়েছি। কেন বিয়ে করবি না কেন? প্রেমের গর্ভধারিণী মা, সহত দাদার স্বার্থের ভান্ডারে এত অর্থের চাহিদা, সে বিয়ে কোনোদিন হয় না বৌদি, হতে পারে না, কিছুতেই না। ঠাকুরজি ওইভাবে চলে যেও না, বর্তমান
কালচারে ঘরে ঘরে ওই ঘটনা ঘটলো, আমরা থাকতে তোমার বিয়ে হবেই। স্নেহা স্নেহা চলে গেছে। সে তো যাবেই মা, বাড়িতে মন্ত্রণা দেওয়ার কুচি আছে যে। কুজির মন্ত্রণা রামায়ণে কইকি ভুল করেছিল, তবে এই যুগে স্নেহারা কিন্তু সেই ভুলটা করে না। তার মানে তুমি আমাদের বিরুদ্ধে ওর কানে বিষ ফেলছো? সাপে বিষ থাকে মা, কিন্তু মানুষে নয়। কন্যাশ্রীর টাকায় কলেজে পড়ে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বের খবর রাখে, তাকে যে বিষ দিতে হয় না, কোনটা বিষ আর কোনটা অমৃত তারা নিজেরাই জেনে যায়। তোমার মতো নাগিনীর বিষ এত সহজে নামে না। নাগিনীর বিষ তবে অ্যান্টিভেনামে কমে ঠাকুরপো, কিন্তু মানুষের বিষ যে কমে না। তুমি আমাদের দিকে আঙুল তুলছো। সংসার দায়ভার না নিয়ে কথা কথা সরসর মানুষের মধ্যে কথার বিষ ঢালে, তারাই হচ্ছে আসল নাগ নাগিনী। তবে রে অনাথ চরিত্রহীনা গণিকা, আমি তোমাকে দায় করে নিশ্চিত বলি থেকে তুলে এনে এই বাড়িতে ঠাঁই গেছে বলে তুই আমাদের উপর ছড়ি ঘুরতে চাইছিস? আজ তোকে এ বাড়ি থেকে ছেড়ে বিদায় করবো। বেরিয়ে যা, বেরিয়ে যা। গুলি করবো, সবাইকে আমি গুলি করে মারবো। গুলি না, না বললে আমি ছাড়বো না। কিন্তু আপনি কে? ও বৌদি, উনি বিখ্যাত শিল্পপতি মিস্টার অরিন্দম রায় চৌধুরী। শিল্পপতি? ইয়েস, কলকাতার বুকে আমার বিশাল ফ্ল্যাট, গাড়ির সংখ্যাও কম নেই। বাইরে আমার দুটো কারখানা। আমার ছেলে আশিস রায় চৌধুরী সেই কারখানার ম্যানেজার, শালা অন্ত তার কেয়ারটেকার। মাসের শেষে যার লক্ষ লক্ষ টাকা আয়, আর সেই বিজনেসম্যানকে হেনস্থা। স্টিঞ্জ, লোকটা কি বলছে? ওর ছেলে সেই হিরো আশিস, যে আশিস আমার কাছ থেকে আমার স্বপ্ন সুন্দরী নায়িকাকে কেড়ে নিতে চাইছে। ওর শালো অন্ত না, ব্যাপারটা ভালোভাবে নিয়ে ঝোপ বুঝে কোপ মারতে হবে। এই ননসেন্স, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমি ননসেন্স না স্যার, আমি মিস্টার শক্তি, তাই রাইট সেন্স নিয়ে রাইট জায়গায় নিয়ে এসেছি। সত্যি? এ স্যার, এ হলো সেই রানার সেনের বাড়ি। ইনি রানারের মা, এ হলো রানারের ছোট ভাই রাহুল, আর এই বৌদি হচ্ছে অস্ত্রী রাখি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাকে দেখে এদের প্রাণ পাখি বোধহয় উড়ে গেছে। তা নাহলে উনি নির্বাক কেন? এই ছেলেটা বিড়বিড় করে বকছে কেন? আর ওই মেয়েটারই বা চোখে জল কেন? জল তো ঝরবেই স্যার, কারণ বৌদির চারপাশে যে ভূত আর পেতনি আছে, ওরা বোধহয় বৌদির ঘাড়ে চেপেছিল। কি কথাটা কি সত্যি মাসিমা রাহুলদা? চুপ কর। দেখ, এই শক্তিকে কখনো চুপ করে? চুপ না করলেও তোমার কথাটা ভুল শক্তি। আমি এখানে আজ থেকে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তাই তো আমার ব্যথাতে চোখে জল। মা। কিন্তু আপনি সহসা এখানে সে গুলি করতে চাইছেন কেন? এবারে ছেলে আমাকে অপমান করলো কেন? কে আপনাকে অপমান করেছে? আপনার বড় ছেলে রানা। রানা? হ্যাঁ হ্যাঁ, রানা রানা। হ্যাঁ, আমি জানতাম ও ছাড়া আর কে হবে। প্রতিদিন কোনো ঘটেও ছাড়বে না। ওর জন্য এখানে থাকাই দায়। ও যেন পর পাগল হয়ে উঠেছে। পাগলরাই কিন্তু যুগে যুগে কিছু করেছে যে আমরা কিছুই করতে পারিনি। কিন্তু ও আপনাকে অপমান করলো কেন? তা আমি কি করে জানবো? বলি আমি কি করে জানবো? আমি আমার শালা অন্তকে একটু টাইট দেওয়ার জন্য এই বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিলাম। হঠাৎ রানার সেখানে উপস্থিত হয়ে জোর করে আমাকে থানায় ধরে নিয়ে গেল। ওসব কাজ না করার মুজলেখা লিখিয়ে তবেই আমাকে ছাড়লো। বলে কিনা বেআইনি আমি বরদাস্ত করি না। ও হরি, আপনার সঙ্গে দেখার পর আপনি তো এই সত্যি কথাটা বলেননি। আপনি বললেন আপনার ছেলের জন্য একটা ভালো পাত্রীর সন্ধান দিতে, তাই এইবারই স্নেহার কথা ভেবে আপনাকে এখানে নিয়ে এলাম, আর আপনি এসেই স্বরূপ ধরলেন। স্বরূপ ধরবো বলেই তো এসেছি। আজ আমি একটা ফয়সলা করে যেতে চাই। কি ফসলা চান? ওই পাগলটার মুন্ডচ্ছেন? না 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 ও আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে। না না না। তাহলে ওর বোন স্নেহাকে আমি আমার ছেলের বউ করে বাড়ি নিয়ে যেতে চাই। কি হলো? এই কথা শোনার পর সবাই চুপ করে গেলে কেন? বলি এই বিয়েতে কারোর আপত্তি আছে? না না, এ বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এই বিয়েতে আমি রাজি। কারণ এই বিয়েতে এক ঢিলে দুই পাখি মরবে, আর আমার হিরো হওয়ার পথটাও পরিষ্কার হয়ে যাবে। রাহুল, আপনার মতো মানুষের ঘরে আমার মেয়ে পুত্রবধূ হয়ে যাবে, এ তো বড় সৌভাগ্যের কথা। কিন্তু কোনো কিন্তু করবেন না মা। উনি যখন প্রতিশোধ নিতে যে স্নেহার বিয়ের কথা বলছেন, তারপর স্নেহাকে দেখেই যান। না না, দেখার কোনো প্রয়োজন নেই, দেখার কোনো প্রয়োজন নেই। মা, কেন চৌধুরী বাবু? যে বাড়িতে তোমার মতো বৌমা আছে
সে বাড়ির মেয়ে শত আঘাতে কান্নার পরেও সত্যকে গোপন করে সবার মান রক্ষা করবে। সাহেব। যে বাড়িতে রানার মতো ছেলে আছে সে বাড়ির মেয়ে তো সোনার মতো খাঁটি হবে। চৌধুরী বাবু। ইয়েস ইয়েস সত্যি ইয়েস, তুমি খাঁটি জায়গায় খাঁটি মানুষের ঘরে আমাকে নিয়ে এসেছো। রানার বৌমার মতো মানুষ এই পৃথিবীতে বিরল। তাই এই বাড়ির মেয়েকে আমি না দেখেই কথা দিচ্ছি, ওই স্নেহাই হবে আমার একমাত্র পুত্রবধূ। এই বিয়ে আমি করব না। কেন মা? এই বিয়ে হলে আমার দাদা সরবর হয়ে যাবে, আমার এই বৌদি হয়ে যাবে শূন্য। স্বার্থবাদের উচ্চাসা পূরণ হবে না, সাপিনী চালাতে পারবে না তার শাসন শোষণের খেলা। তাই দয়া করে আমাকে পুত্রবধূ করার ইচ্ছেটা সরিয়ে দিই, আপনি বাড়ি ফিরে যান। আমি আপনার পায়ে ধরে। কেঁদো না কেঁদো না মা, কেঁদো না, ওঠো ওঠো ওঠো। তুই কি বলছিস স্নেহা? ভগবানের দয়ায় উনার মতন মানুষ যেচে তোকে পুত্রবধূ করতে চাইছে, সুখী করতে চাইছে, আর সেই সুখে তুই ঠেলে ফেলে দিচ্ছিস। হ্যাঁ দিচ্ছি, দাদার সুখে চেয়ে কোনো সুখ আমার কাছে বড় নয় মা। চুপ কর। এমন সুযোগ তুই জীবনে পাবি না। ভাগ্য বলে এমন কোটিপতি ঘরে যাচ্ছিস, আশিসের মতো রাজপুত্র স্বামী পাচ্ছিস। এ সুযোগ চলে গেলে সারাটা জীবন তুই কাঁদবি। আমি কাঁদবো, তবু আমার এই মমতাময়ী বৌদির কান্না তো থামবে। কান্নার বদিশে যার জন্ম, বালির বাঁধে যে তুমি আটকাতে পারবে না ঠাকুরজি। ও না পারলেও আমি পারবো মা। বাবু সাহেব। Yes, yes. আমি যে মানবিক বিশ্ববিদ্যালয় থেকে অন্তরের সিলেবাসটা রপ্ত করেছি, তোমার চোখের জলের কারণ আমি উপলব্ধি করতে পেরেছি মা। তাই আজ আমি সবার সামনে অ্যানাউন্স করছি, আগামী 25শে ফাল্গুন তোকে আমি আমার পুত্রবধূ করে আমার বাড়ি নিয়ে যাবো রে মা। বাবু সাহেব! ওরে বাবু নয় রে, বাবু নয়, বাবা বল, বাবা বল, বাবা বল। ওরে, তুই যে রায় চৌধুরী বাড়ির বৌমা হওয়ার জন্যই জন্মেছিস, তো দাদা বৌদিকে নিশ্চিন্ত করে তোকে আমি আমার বাড়ি নিয়ে যাবোই রে মা, নিয়ে যাবোই। তাহলে একটু মিষ্টি মুখ করে যান। হ্যাঁ মা, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। না 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 না, তার কোনো প্রয়োজন নেই, তার কোনো প্রয়োজন নেই মা। রাখি, হ্যাঁ? তুমি বরং ধান দুর্বার শঙ্খের আয়োজন করো, যাবার সময় মাকে আমি আশীর্বাদ করেই বাড়ি ফিরবো। আমি এক্ষুনি যাচ্ছি। না বৌদি, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। আমি জানতাম এইরকম ঘটনা ঘটবে, তাই আমি ধান দুর্বা শঙ্খ নিয়ে এসেছি। এইবার তুমি মঙ্গল বিধানের মঙ্গল শঙ্খ বাজাও, আপনি ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করুন। না, এ আশীর্বাদ আর হবে না। ভেবে দেখো, আজ যদি আশীর্বাদ হয়ে যায় বিয়েটা বন্ধ করা যাবে না। তাই সবার আগে আমি পাত্রের বাড়ি গিয়ে সবকিছু খুঁটিয়ে দেখতে চাই, তারপরেই বাজবে বিয়ের সানাই। কিন্তু অনেক আগেই তো তুমি ওনার পরিচয় পেয়েছো। ওনার পরিচয় পেলে ওনার ছেলের কোনো পরিচয় আমি পাইনি। ওনার ছেলে আশিসকে আমি দেখেছি, ভারী সুন্দর। ওই সুন্দরের মধ্যেই তো অসুন্দর লুকিয়ে থাকে, আলোর নিচেই থাকে অন্ধকার। তাই যার সঙ্গে আমার বোনের ভবিষ্যৎ নির্ভর করছে তাকে তো আমি একটু পরখ করে দেখতেই হবে। এটা পরখ করার কি আছে? আমি তো শুনেছি ছেলে ইঞ্জিনিয়ার, গাড়ি বাড়ি কারখানা আছে, আছে প্রচুর অর্থ। অর্থ কিন্তু অনর্থের মূল মা। তাছাড়া টাকা দিলে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা কিনতে পাওয়া যায়, কিন্তু ছেলেটার ইঞ্জিন কোন ধাতুতে গড়া সেটা তো আমাকে একটু খুঁটিয়ে দেখতেই হবে। এত দেখার কি আছে? যার বাবা আমার মহান, তার ছেলে নিশ্চয়ই মানবিক হবে। পাকে যেমন পদ্ম থাকে, আবার পদ্মের মধ্যে কেউটে থাকে শ্রীহা। বৌদি সত্যি কথাটাই বলেছো। কিন্তু এই বিয়েতে যখন কেউ আপত্তি করছে না, তুমি কেন আপত্তি করছো? কারণ আমি যে দাদা আর ও যে আমার আদরের ছোট বোন, তাই যে বাড়ি তোর ভালো মন্দ নির্ভর করছে সেখানে তো আমি একবার যাবই। টু দ্য পয়েন্ট, তুমি সত্যি কথাই বলেছো। সত্যিটা অনেক সময় অপমানকর হয়। অপমান নয় ইয়াং ম্যান, অপমান নয়, ও অভিভাবকের মতো কথা বলেছি। তাই আজ আমি আশীর্বাদ না করেই বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ, আর যাবার সময় এই কার্ডটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি পারো তুমি আমার বাড়িতে এসো, তারপর হবে স্নেহা আর আশিসের বিয়ে। ইয়েস ইয়েস, কেমন কেমন শক্তি, কেমন? হাসি বন্ধ কর। আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎটা খোলাম খুঁতমুতে ভেঙে দিয়ে কেউ তোরা হাসবি না। শত্রু শত্রু, তোরা সবাই আমার কাছে শত্রু। তাই আজ থেকে তোরা কেউ আর আমাকে মা বলে ডাকবি না। না, ও তোমার মা নয়, ও স্নেহার আমার মা। কায়দা করে বাবার কাছ থেকে সব সম্পত্তি তুমি নিজের নামে করে নিয়েছো। রাহুল, তুমি চক্রান্ত করে
আমাদের স্বপ্ন ভালোবাসা ভেঙে দিতে চাইছো। ওরে না, কিন্তু খুব সাবধান, এই চক্রান্তের বিষে স্নেহার বিয়েটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমাকেও আমি ছাড়বো না, খাবারে বিষ মিশে করে দেব, বিষে বিষে বিষক্ষয়। ওরে না রে না, তোরা বিশ্বাস কর, আমি যা করেছি সবার ভালোর জন্য করেছি। সেই ভালো আলিয়ার আলো তীব্র জ্যোতিতে কালো হয়ে গেছে দাদা, তাই নিজেকে উজাড় করে আর কারো জীবনে আলো জ্বালতে যেও না, তাতে তোমাদের জীবনটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে দাদা, আগুনে পুড়ে। ছাই হয়ে গেলেও এই রানার তার কর্তব্যে চিরকাল অবিচল থাকবে, কারণ আমার কাছে যে আছে মূর্তিমান প্রেমের প্রেরণা। পারছি না, অনাচার অত্যাচারের আগুনে নিজেকে তিল তিল করে পুড়িয়ে তোমার অনুপ্রেরণা সৃষ্টি করতে পারছি না, এবারে তুমি আমাকে রেহাই দাও। তার আগে আমাকে তোমার বুকে টেনে নিয়ে আমাকে আরো শক্তি দাও। মানুষের চাহিদার ক্লাসে জীবনের কোল্ড ড্রিঙ্কস ঢালতে ঢালতে আমি যে ফুরিয়ে যাচ্ছি। তুমি যদি ফুরিয়ে যাও তাহলে আমিও যে হারিয়ে যাবো রাখি। না না না, আমি তোমাকে কিছুতেই হাতে দেব না। হারার পথ কিন্তু খুলে যাচ্ছে রাখি। সংসারে সহজ অঙ্কগুলো দিনের পর দিন জটিল হয়ে উঠেছে। এই রানার আগের মতো কর্তব্যে সাইরেন বাজিয়ে নতুন খবর আনতে পারছে না। না না, তোমাকে যে পারতেই হবে। তোমার ভালোবাসাই তো আমার সেই পাড়ার একমাত্র প্রেরণা। রানা, একটু বাতাস যদি হয়ে যায় এই ঝড় ভেঙে যায় যদি বাধা আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। একটু বাতাস যদি হয়ে যায় এই ঝড়ে ভেঙে যায় যদি বাধা আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বলতে পারি যদি তুমি পাশে থাকো। দুই লোকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। চৌধুরী বিলার অন্দর মহলে বিষের ঝাঁপিতে বাসা বেঁধেছে এই অনন্ত না। যে নাগের বক্রগতিতে সিনেমার উঠতে হিরণমে শুভ্রা, সকাল রাহুল এবং আশিসের মতো ছেলেকে ধীরে ধীরে টানছে তার যৌবনের ফাঁদে। এই ফাঁদে যদি একবার লটকে যায় তাহলে প্রাণের নাম এলো আমার চিরশত্রু রানার এবং রাখিসন দগ্ধে দগ্ধে মরবে। সকালটা সব ছেড়ে পালাবে আর আমার ভাগনা আশিসটাও পাগল হয়ে যাবে, পাগল। তখন আমি এমনি করে
সবকিছু হাতিয়ে নিয়ে আমি হয়ে যাব মাল্টি মিলিয়নার বস মিস্টার অনন্ত নাগ। এখানে হাহা করে হাসুন, স্বার্থ আর ওদিকে কর্তা বাবু কি হচ্ছে রে? রানারের বোনের সাথে হ্যাঁ। আশিসের হ্যাঁ। বিয়ের পাকা কথা দিয়ে কি বলছিস? হ্যাঁ, কথাটা বলে গেলাম। তার আগে তোর মুখে আমি বিষ ঢেলে দেবো, শালা তোর মুখে বিষ ঢেলে দেবো রে। আমি অনন্ত নাগ, নাগ ফ্যামিলি। আচ্ছা, আমার জামাইবাবু কি পাগল হয়ে গেছে যে নিজের ছেলের সঙ্গে মনে একটা ভিখারির বোনের সঙ্গে বিয়ে করানোর পাকা কথা দিয়েই চলে এলো? যদি কথা দিয়ে এসেও থাকে তাহলে ক্ষতিটা কি মিস্টার অনন্ত নাগ, নাগ ফ্যামিলির ফাটা ঢাক? আমার হবে না, ক্ষতিটা হবে তোমার। আমার? ইয়েস, What do you mean? আই মিন তুমি তো জানো আমার তিন কুলে কেউ নেই, আমার কোনো পিছুটান নেই, কিন্তু সামনে তোমার লম্বা জীবন। এই জীবনে আশিসকে ধরে রাখতে পারলে তোমারই লাভ হতো, ভবিষ্যতে স্টেটের মালকিন হতে। ইয়েস, মালকিন মালকিন মালকিন। কিন্তু ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে হয়ে যায় তুমি টাকাও পাবে না, আর হতে পারবে না সেরা হিরোইন। সেরা আমি হবই, আর আমাকে হেল্প করবে ওই রাহুল। রাহুল নিজেই একটা ভিখারি, ও তোমার স্বপ্ন কখনো সার্থক করতে পারবে না। আপনার বসে স্বপ্নটা পূরণ করে দেবে। তার জন্য আশিসকে তোমায় বিয়ে করতে হবে। সেদিন বিয়ে না করার জন্য আপনি আমাকে ফোনে হুমকি দিয়েছিলেন, আর এখন ওকে বিয়ে করতে বলছি, নাহলে আমার সব সর্বনাশ হয়ে যাবে। আমার পরিচয় জানলে আশিসের বাবা আমাকে পুত্রবধূ বলে মেনে নেবেন না। নেবে নেবে নেবে, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার যৌবনের সে ডুবি আশিসকে পাগল করে দিতে হবে, পাগল, আর এমন ভাবে পাগল করতে হবে যাতে তার বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারে যে তোমাকে ছাড়া ওই ভিখারি মেয়েটাকে বিয়ে করবে না। ঠিক আছে, আমি এই কাজটা করে দেবো। তার জন্য না আমাকে কিছু টাকা দিতে হবে। টাকা 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 দেবো দেবো দেবো, 1 লাখ টাকা দেবো। এই টিভির সঙ্গে কমিশন আছে। আরে ধ্যাৎ, ওই কমিশন আমি চাই না গো শুভ্রা, কমিশন আমি চাই না, আমি চাই টাকা পরে হবে। এখন আমার কথা মতো বিয়ের পিড়ির দিকে গিয়ে যাও, তারপর যা হবে তোমার হাব আমার হাব। ওকে আচ্ছা, হ্যাঁ, বলো। আশিস তো আপনার ভাগনা, আরে কি হয়েছে? তা মামা হয়ে ভাগনার সর্বনাশ চাইছেন কেন? কারোর সর্বনাশ না হলে যে কারোর পৌষ মাস হয় না গো সুন্দরী। ওই আশিস আমার নিজের বোনের পেটের ছেলে নয়, ওরা শালা বাপ ছেলেতে মিলে আমার বোনটাকে শালা অকালে ফুটিয়ে দিয়েছে গো, তাই ওদের আমি ফুটিয়ে ছাড়বো। আমি শালা বিশ্ব ত্রাস করোনা ভাইরাস, আমি কই ওই চৌধুরী বাড়ির সর্বনাম। তুমি পাক্কা শয়তানি হলেও আমি কিন্তু বর্তমানে শিরা সুন্দরী, তাই তোমার কথায় আশিসকে পাগল করে দিলেও বিয়ে আমি কোনোদিনই করব না, কারণ আমি স্বামীর সংসার সন্তান চাই না। আমি চাই এই পুরুষ যাত্রাকে পাগল করে না নারীর ক্ষমতা দেখাতে। ক্ষমতা সত্যি সুব্রা, সত্যি তোমার ক্ষমতার কাছে আজ আমি হেরে গেছি, তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। হাজার বছর ধরে তোমার মতো প্রজাপতিকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। এটা তুমি মনে প্রাণে বলছো তো? আমার মনের কথা, যে তোমার মনের মন্দিরে আমার যে যদি কোনো সুন্দরী এসে যায়, সেই সুন্দরীকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তোমার বাবা যদি তাকে গ্রহণ করতে বাধ্য আমি করে, বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবো। আমি তো জানতে পেরেছি তোমার বাবা এক হাবিলদারের বোনকে বিয়ে করার জন্য কথা দিয়ে এসেছেন। বস্তির এই আনকালচার অশিক্ষিত মেয়েটা কোনোদিন আমাদের সোসাইটিতে এসে মানে নিতে পারবে না। আছি, এই ডেড কথা দিলেও আমি কোনোদিন ওকে বিয়ে করবো না। আছি। ও মাই সুইটি, তুমি কি জানো না তেলে আর জলে কখনো মিশ খায় না। ধনী সপ্তাহের ভিখারি বাস্তবের মধ্যে অনেক পার্থক্য থাকে। ওই মেয়ে অনেক ছলা করে জানে, ছল করে তোমাদেরকে বশীভূত করে তোমাদের বাড়িতে বউ হয়ে আসে। 20 সেকেন্ড তুলে তাকে আমি আমার জীবনের খেলাঘরে ঢুকতে দেবো না। প্রয়োজনে আমি ড্যাডকে বলবো আমি শুভ্রাকে ভালোবাসি আর আমি শুভ্রাকেই বিয়ে করবো। ও আচ্ছা, ইউ আর এ গ্রেট। এই জন্য না আমার হাতের এই রঙিন বোতলে চুমুক দিয়ে বলো, मैंने पी तूने पी हर बात की हुई हो। हमें जरा मैं तो गिरी जा गई बेखुदी। तूने पी हर बात की हुई हो। हर बात
আমি অনন্ত, গ্রীষ্ম নয় বর্ষা নয় সাক্ষাৎ বসন্ত। আমাদের দুজনকে এইভাবে দেখে তুমি হাসছো কেন মামা? বোকাটা হাসবো না কেন বল? আজ তো ড্যাড তোর বিয়ের পাকা দিন ধার্য করার জন্য স্নেহার দাদাকে বাড়িতে ডেকেছে, অথচ তুই শুভ্রাকে বাড়িতে ডেকে এনে মদ খেয়ে ওকে বিয়ের কথা বলে রোমান্স করছিস। তো আমি মামা হয়ে আসবো নাকি কাঁদবো রে? একেবারেই তোমার উচিত ছিল প্ল্যান করে ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক করলেও আমি কোনদিন ওকে বিয়ে করবো না। শুভ্রা কি বলে দেখো তো। করবে না, আর যদি আবার করে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। বলো আশিস। বাই। শুভ্রা! চাবুক মারবো, ড্যাড! চাপকে পিঠে ছাল তুলে নেব। ড্যাড! আমি নিজেই পাত্রী পছন্দ করে ওর দাদাকে এখানে আসতে বলেছি, একটু পরে হয়তো এসে পড়বে। ওর যদি তোকে পছন্দ হয়ে যায়, আগামী 25শে ফাল্গুন ওই স্নেহার সঙ্গেই হবে তোর বিয়ে। কিন্তু ওই কিন্তু রাছিলা মাস্টার নিয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন অন্ত? আমি অন্ত নই জাম্বু, আমি অনন্ত নাগ। তোমাকে না বলেছিলাম রানা বস্তির ছেলে? হ্যাঁ বলেছিলেন। আমাদের মতো ধনী লোকের ফ্ল্যাটও খুঁজে পাবে না। হ্যাঁ বলেছিলেন। তুমি একটু বড় রাস্তায় থাকবে। হ্যাঁ, বলেছিলেন। অথচ অন্ত তুমি ও, আমি অন্ত নই গো জাম্বু, আমি অনন্ত না। কি হলো? অন্ত যার অনন্ত তার। জাম্বু তোমার মতো অদ্ভুত চরিত্রের লোককে চোখের সামনে বারবার ঘুর ঘুর করতে দেখে আমার সব কেমন ভুল হয়ে যায়। আমি কিন্তু কোনো ভুল করিনি স্যার, সঠিক সময় রানার দোকে নিয়ে সঠিক জায়গায় হাজির হয়ে গেছি। রানার কোথায়? রানার আপনার সামনেই স্যার। আরে এসো 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 রানা। তার আগে চাকরকে বলে এই মিষ্টির প্যাকেটটা নিয়ে যেতে বলুন স্যার। ওই মিষ্টির প্যাকেট তুমি আমাকে দাও ভাই। আরে 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 আরে, তুমি এখানে কেমন আছো শালা? ভালো আছি ভালো আছি। তুমি আমাকে? বিলক্ষণ চিনতে পেরেছি, কিন্তু আমি তো এই জীবনে তোমাদের কোনোদিন দেখিনি। কিন্তু আমি তো দেখেছি। পুলিশ লাইনের লোক তো, একবার জায়গা দেখি চট করে ভুলি না। মনে পড়ছে না? কি করে মনে পড়বে? মেয়ের ইজ্জত নষ্ট করতে গিয়ে মাথার চুল কাটা হয়, সেই কালো মুখোমদরের কি পুরোনো কথা মনে পড়ে? আমার মাথায় চুল নাই বলে আমাকে সেই লোক ভেবে তোমরা কিন্তু অপমান করছো। জাম্বু গো, এরা আমাদের ঘর বাড়ি দেখে না পাগল হয়ে যায়। একদম বাজে কথা বলবে না। আমরা সেই ধরনের লোক নই যে অপরের সম্পদকে লোভ করবো, আর যে বলে মিথ্যে কথা বলি না। না 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 না, তুমি ভুল করছো ভুল করছো। ও সে লোক নয়, ও তো শালা অন্ত। বিয়ের সময় বউয়ের সঙ্গে ওকে যৌতুক দিয়েছিলাম, সেই থেকে শালা আমার জগদ্দল পাথরের মতো ঘাড়ে বসে রয়েছে। তুমি যা ভাবছো সে মাল নয়। সরি স্যার, হয়তো আমাদের ভুল হয়ে গেছে। আসলে মাথায় চুল নেই আর চেহারায় অদ্ভুত মিল দেখে ভেবেছিলাম এটাই সেই করাপ্টেড লোকটা। ওই ধারণাটাই ভুল। উনি তো অনন্ত নয়, উনি অন্ত। তাই অনিচ্ছাকৃত ভুল করার জন্য আপনি আমাদের ক্ষমা করুন স্যার। এ শালা ডবল সুরের বাচ্চা। যাক যাক, ক্ষমা চাইতে হবে না, ক্ষমা চাইতে হবে না। ওই আমার ছেলে আশিস। নমস্কার। আশিস, এ হচ্ছে পাত্রীর দাদা রানার। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। রানার, এবার আপনি বিয়ের ডেটটা ঠিক করে ফেলুন স্যার। আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? আপনার মতো দেবতা যার মা বাবা, তার ছেলে যে দানব হবে না সেটা তো আমি আগেই জানতাম। তবু ওই পাত্রীর দাদা তো, তাই নিয়ম রক্ষাটা করে গেলেন। আচ্ছা, আচ্ছা, এবার আপনি ডেটটা ঠিক করে ফেলুন। ওই আগামী 25শে ফাল্গুনে বিয়ে হবে। ড্যাড! কিছু বলবি খোকা? না না, ও কিছু বলে, ও তো বাচ্চা ছিল, ও কি বলবে? তবে আমি কি বলছিলাম জানবো, এত বড় বাড়িতে মেয়ে দিচ্ছে, তাই সোনা দানা আসবাবপত্র ওইসব ছোট লোকেরাই বলে, আমি বলি না। তবু আমি আমার সাধ্য মতো আমার বোন ভগ্নিপতিকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো স্যার। রানার, হ্যাঁ স্যার, আমি রানা সেন, ইন্টারনেট আমার ব্রেন। এখন তাহলে আমি চলি স্যার, নমস্কার। পাগল পাগল! ওই পাগল এবার সত্যিকারের পাগলকে পাগলা গাড়িতে পাঠাবে। তাই মিষ্টির প্যাকেটটা ধরুন আর দয়া করে বলুন, আপনি অন্ধগলির সেই অনন্ত না কিনা। তোমার আসল পরিচয় আর এই